ভাবছিলাম এক্সাম আর দিব না, কিন্তু এক্সাম দিতে হবে। আর কতটা জান্নাতের অবহেলা সহ্য করব। এইভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। আগামীকাল এক্সাম, তাই রাতে পড়াশোনা শেষ, প্রয়োজনীয় জিনিসপত্র টেবিলে রেখে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নিচে আসলাম। বরাবরের মতো আব্বু চুপ করে আছে। আজ কেন জানি না আব্বুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বললাম না। না খেয়ে উঠে গেলাম। রুম থেকে সবকিছু নিয়ে বেরিয়ে যাব, তখনই আম্মু বলল, নিলয়, না খেয়ে এক্সাম দিতে যাবি? খাওয়ার ইচ্ছা নাই, কিছু একটা খেয়ে যা। বাইরে থেকে খেয়ে নিব। নীলার মা, তোমার ছেলেকে বলো গাড়ি যেন না নিয়ে যায়। কি বলছে এসব? আম্মু, আমি এমনিতেই গাড়ি নিতাম না। রুমে টেবিলের উপর চাবি রাখা আছে, আর কোনো কথার সম্মুখীন না হয়ে বের হয়ে আসলাম। যে নিজের ছেলেকে অকারণে অবহেলা করছে, তার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। মূলত ওনার জন্যই না খেয়ে বেরিয়ে পড়লাম। বাসার বাইরে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর একটা রিকশার দেখা মিলল। সেটা করে কলেজের জন্য রওনা দিলাম। এখন আব্বু আম্মু কথা বলছে। অনেক ভালো ব্যবহার করেছো আমার ছেলের সাথে, তাই না? যেটা করছি সেটা ওর শাস্তি। শাস্তি? কিন্তু কিসের শাস্তি দিচ্ছ ছেলেটাকে? জান্নাতের সাথে কি করছে জানো? কি করেছে নিলয়? তোমার ছেলে জান্নাতকে কল দিয়ে বিভিন্নভাবে ভয় দেখিয়েছে। জেরিকে কিডন্যাপ করে জান্নাতকে হুমকি দিয়েছে। তারপরেও বলবে তোমার ছেলে কিছু করেনি। নিলয় শুধু আমার ছেলে নয়, ও তোমারও ছেলে। লজ্জা লাগে ওকে এখন ছেলে ভাবতে। ওর মতো সিটার লম্পট ছেলে থাকার থেকে না থাকাই ভালো ছিল। আর একটাও আজে বাজে কথা বলবে না। এগুলো মোটেও বাজে কথা নয়। অন্য একটা মেয়ের জন্য নিজের ছেলেকে খারাপ বানিয়ে দিচ্ছ। ও অন্য কোনো মেয়ে নয়, ও আমার একমাত্র বন্ধুর মেয়ে। নিলয়ও আমার ছেলে, আর তোমার যদি এতই নিলয়কে পছন্দ না হয় তাহলে কখনো আমার ছেলেকে কোনো কাজে বাধা দিবে না। আমি নিলয়কে বলে দিব ও যেন তোমার সাথে আর কথা না বলে। আম্মুর এমন কথায় আব্বু অনেকটা বিচলিত হয়ে গেল। কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। আম্মু নিজেও নাস্তা না করে রুমে চলে গেল। পরের দিন সকালে রিক্সা করে আসাতে অনেকটা দেরি হয়ে গেছে। সোজা এক্সাম হলে চলে গেলাম। টিচার না আসলেও সবাই আগে থেকেই বসে আছে, আর সিট নাম্বার দেখে বসে পড়লাম। এক্সামের প্রিপারেশন অনেক ভালো ছিল। শুধু আজকেই না, আগে থেকে এক্সামের প্রিপারেশন ভালো হয়। টিচার এসে এক্সাম পেপার দিতে লাগলো। পেপার নিয়ে লিখতে শুরু করলাম। সবগুলো লেখার পর হাতে এখনো 15 মিনিট সময় ছিল, তাই খাতাটা দেখতে লাগলাম কোথায় ভুল হয়েছে কিনা। সেদিনের মতো এক্সাম শেষ করে বাসায় চলে আসলাম। এরই মাঝে কয়েকটা এক্সাম শেষ হলো। এই কয়েকদিন জান্নাতের সাথে তেমন কথা বা দেখা কিছুই হয়নি। আগামীকাল ইংরেজি এক্সাম, মানে জান্নাতের এক্সাম। জানি আমাকে ফেল করানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, তবুও অনেক ভালো করে প্রিপারেশন নিলাম। পরের দিন বন্ধুদের সাথে এক্সাম হলে ঢুকলাম। কিছু সময় পর অন্য একটা টিচারের সাথে জান্নাত রুমে আসলো। হয়তো আজ আমাদের রুমেই ও ডিউটি পড়েছে। বেল পড়তেই সবাইকে এক্সাম পেপার দিয়ে দিল। যে সকল প্রশ্ন এসেছে প্রায় সবটাই আমার জানা, তাই দেরি না করে লিখতে শুরু করলাম। কিন্তু আমার এক্সাম হয়তো ওর সহ্য হচ্ছিল না। কাছে আসলো। স্ট্যান্ড আপ। কেন? স্ট্যান্ড আপ। দাঁড়িয়ে গেলাম। নকল কোথায়? হোয়াট? আমি নকল করি না। তুই কত ভালো ছেলে সেটা আমার জানা আছে। নকল কোথায় আছে বের কর। আমার কাছে কোনো নকল নেই। স্যার এদিকে আসুন তো। হ্যাঁ বলেন। ওকে চেক করেন তো। স্যার, আমার কাছে কোনো নকল নেই। জান্নাত ম্যাম, নিলয় তেমন ছেলে নয়। আমি যেটা বললাম সেটা করেন। নিলয় বেরিয়ে আয়। স্যার, সত্যি বলছি, নাই আমার কাছে। আমি জানি নেই, কিন্তু উনার জন্য এমন করতে বাধ্য হচ্ছি। শার্টের ভাঁজ খুলে চেক করেন। খুলে দিলাম। আরো কিছু সময় চেক করলো। ওর কাছে কোনো নকল নেই। আবার চেক করেন। আর একটা বার আমাকে কেউ টাচ করবে না। তোর জায়গায় যদি অন্য কেউ হতো, এতটা সময় ওর কি অবস্থা করতাম নিজেও জানি না। আমাকে এভাবে লিখতে না দেওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাকে ফেল করানো। আমি যদি ফেল করি, ক্লাসের একটা স্টুডেন্টস পাস করতে পারবে না। পাওয়ার দেখাচ্ছিস, তাই না? এই যে টেবিল থেকে বই নিয়ে আমার সিটে বসলাম, পারলে বই নিয়ে দেখা। আর একটা বার যদি আমাকে এভাবে ডিস্টার্ব করিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্রচন্ড রাগ উঠে গেছে মাথায়। এক্সাম হল না হলে কি হতো আল্লাহ ভালো জানেন। 2 মিনিট পর শান্ত হওয়ার পর আবার পুনরায় লিখতে লাগলাম, তবে বইয়ের সাহায্যে না। এটা শুধু জান্নাতকে দেখানোর জন্য করা। প্রায় 15 মিনিট এমনভাবে কেটে গেছে। দ্রুত লিখতে লাগলাম। ওয়ার্নিং বেল বেঁচে গেছে। এখন একটা প্রশ্ন লিখতে হবে। এক্সাম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে লেখা শেষ হলো। রিভিশন দেওয়ার কোনো সময় পেলাম না। বেল বাজার সাথে সাথে সবার আগে আমার খাতাটাই জান্নাত কেড়ে নিল। তবুও চুপচাপ সব মেনে নিলাম। বাইরে এসে বন্ধুদের থেকে বিদায় নিয়ে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। রিক্সা ভাড়ার টাকাটাও এখন কাছে নেই। কিছুটা সময় হাঁটার পর জান্নাতদের গাড়ি এসে সামনে থামলো। ভিতর থেকে আঙ্কেল বের হতেই সালাম দিলাম। তুই হেঁটে যাচ্ছিস কেন?
হেঁটে যাওয়ার মতো কাজ করলে তো হেঁটে যেতে হবে, তাই না স্যার? বুঝলাম না, কি করছিস তুই? আপনার জেনে আর লাভ নেই। আয় গাড়িতে উঠ, তোকে নামিয়ে দে, আমি আর জান্নাত বাসায় চলে যাব। ধন্যবাদ, তবে আমি একা যেতে পারবো। একটা রিক্সা করে যা। রিক্সা ভাড়ার টাকা নেই। এই নে টাকা। রাস্তার ফকির না আমি। আর আপনার বন্ধুকে যেসব কথা বলেছেন সেসবের জন্য ধন্যবাদ আঙ্কেল। কিছু একটা বলতে যাবে তখন রিয়ার ডাকে বাম পাশে তাকালাম। একটা রিক্সায় বসে আছে, হয়তো বাসায় যাচ্ছে। নিলয়, বাসে যাবে না? হুম, যাব। আসো, তোমাকে নামিয়ে দিয়ে যাই। আসছি। বাই আঙ্কেল। দাঁড়া, জি বলেন। তোর বাবাকে আমি কি বলেছি? আমার থেকে আপনি এবং আপনার বড় মেয়ে ভালো জানেন। ভালো থাকবেন। আঙ্কেলকে আর কোনো কথা বলতে না দিয়ে রিয়ার সাথে রিক্সায় উঠে পড়লাম। তাড়াতাড়ি যেতে বলো। মামা, চলো এখন। আর স্যারের সাথে এখানে কি কথা বলছিলে? এমনি এক্সাম কেমন হচ্ছে এসব। ওহ, স্যার তোমার পরিচিত? আব্বুর ফ্রেন্ড। ওহ, কাল তো লাস্ট এক্সাম, তাই না? তো 15 দিন আর কেউ কলেজে আসবে না। প্রতি বছরই এমন হয়। এইভাবে রিয়ার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রিক্সা থেকে নেমে রিয়াকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। রাতে পড়াশোনা শেষ করে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া আসবো? হ্যাঁ আয়। ঘুমাস নাই এখনো? অফিসের কাজ করেছিলাম একটু। ও, কিছু বলবি? আমার কিছু টাকা লাগবে। আমার কাছে টাকা ছিল, রিক্সা ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে। রিক্সা ভাড়া মানে? সেদিনের কথা সব বললাম। মন খারাপ করিস না, আর এই নে। এত টাকা লাগবে না, 500 টাকা দিলেই হবে। যেটা দিলাম সেটা রেখে দে। কেন? কোনো কথা না, যা এখন ঘুমিয়ে পড়। ভাইয়ার রুম থেকে বের হলাম, সাথে ভাইয়া নিজেও বের হয়ে নিচে গেল। কোথায় যাচ্ছিস? নিচে। কেন? অফিসের কাজ নিয়ে আব্বুর সাথে কিছু কথা ডিসকাস করতে হবে। ও, তুই ঘুমিয়ে যা। ঠিক আছে। আর কোনো কথা না বাড়িয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন অনেক সকালে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম কেউ নেই। রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম এখনো 1.5 ঘন্টা সময় আছে। তাই একটা রেস্টুরেন্টে এসে সকালে নাস্তা করে বের হলাম। ভাবছি জান্নাতকে আবার সরি বলবো খারাপ ব্যবহারের জন্য। হাতে এখনো অনেক সময় আছে। তাই হেঁটে হেঁটে এই কলেজে আসলাম। গতকালের মতো আজকেও জান্নাত আমাদের রুমে পড়ছে। টাইম প্রায় শেষ। অনেক আগেই লেখা শেষ হয়ে গেছে। শুধু জান্নাতের জন্য বসে আছি। এক্সাম টাইম শেষ হতেই পেপার টান দিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। টেবিলের উপর যে ফোন রেখে গেছে সেটা হয়তো খেয়ালই করেনি। ফোনটা হাতে নিতেই জান্নাতের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। বারবার ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া দিচ্ছিল না। কোনো উপায় না পেয়ে হাত ধরলাম। এতটা সময় ডাকছি, শুনতে পাও না? জানোয়ার কোথাকার, তুই আমাকে স্পর্শ করার সাহস পেলি কোথায়? তোর মতো কুলাঙ্গার ছেলের জন্য স্কুল কলেজের ম্যাডামরাও নির্যাতিত। কুত্তার বাচ্চা, তোকে আমি খুব শীঘ্রই কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। আমার কথাটা একবার শোনো। কোনো কথা বলবি না। আপনার ফোন। জান্নাতকে ওর ফোন দিয়ে একটা সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। মাথাটা ঝিনঝিন করছিল। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসতে লাগলাম। মাথার মধ্যে কিছু কথা ঘুরপাক খাচ্ছিল। কেন আমি জান্নাতের এমন বাজে কথায় কোনো প্রতিবাদ করলাম না? যেখানে কলেজের সব স্টুডেন্টদের মাঝে থাপ্পড় আর বাজে কথা বলল, সেখানে আমি চুপ করে থাকলাম কেন? নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আগে থেকে আব্বু আম্মু আর ভাইয়া নিচে বসে কিছু একটা কথা বলছিল। ওনাদের সাথে কোনো কথা না বলে রুমে আসতে লাগলাম। নিলয়, এইদিকে আয়। বলো। তোর সাথে এত কিছু হয়ে গেছে, আমাদের একবারও বলার প্রয়োজন মনে করলি না? আমার সাথে আবার কি হবে? নীল আমাদের সব কথা বলছে। ও, ও, আর তোর গালে এটা কি? রিক্সায় আসতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার উপর রেগে আছিস? না, তাহলে কথা বলছিস না কেন? তুমি আমার সাথে কথা বললে বিরক্ত হও, তাই তোমাকে বিরক্ত করি না। তোর সাথে এমন ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দে বাবা। কি বলছো এসব? তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? বাবারা কখনো ছেলেদের কাছে ক্ষমা চাইতে নেই। তাহলে বল, আমার সাথে রাগ করে থাকবি না আর কখনো? ঠিক আছে, থাকবো না। ফ্রেশ হয়ে আয়, একসাথে লাঞ্চ করবো। রুমে এসে বাথরুমে ঢুকবো তখনই পেছন থেকে কারো হাত কাঁধের উপরে পড়লো। ঘুরে তাকাতে দেখলাম ভাইয়া। তুই এখানে আসতে গেলি কেন? তোর গালে ওটা কিসের দাগ? ছাড় না এসব। তুই বলবি কি না? থাপ্পড়ে। কে মারছে? আজকের সব কথা বললাম। তুই থাক, আমি আসছি। কোথায় যাচ্ছিস? ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে।
সেটার দরকার নেই। আর এসব যেন আব্বু আম্মু কেউ না জানে। কিন্তু নিলয়, ভাইয়া। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়। হুম। কয়েকটা দিন এভাবেই কেটে গেল। বন্ধুদের সাথে আড্ডাতে না যাওয়া, বাসায় থেকে খাওয়া আর ঘুমটাই যেন রুটিন হয়ে গেছে। আজ প্রায় 1 সপ্তাহ বাসার বাইরে যাওয়া হয় না। রাতে আম্মু খাওয়ার জন্য ডেকে গেলেন। খাবার টেবিলে বসে আছি, তখন ভাইয়া বলল, আব্বু, আমি চাইছি নিলয় অরিতার বাসায় গিয়ে কয়েকদিন থেকে আসুক। বাসায় একা একা থেকে হয়তো বোরিং হয়ে গেছে। আর সেখানে অরিতার ছোট বোন আয়রা কানাডা থেকে বাসায় আসছে। ওর সাথে ঘোরাঘুরি করলে হয়তো মন ভালো হয়ে যাবে। আর আলাদা করে অরিতা তো আছেই। কথা ভুল বলিস নাই নিলয়। হ্যাঁ বলো। তা কাল তাহলে রওনা দে। ভাইয়া, আমি তোর শালিকে চিনিই না, তাহলে সময় কাটাবো কি করে? আস্তে আস্তে পরিচিত হবি। ও। কাল সকালে তুই রওনা দিবি, কেমন? হুম। সবাই মিলে খাবার খেয়ে রুমে আসলাম। ভাবির বোন আইরাকে কখনো দেখিও নি। কথা বলে তো অনেক দূরের ব্যাপার। যতটুকু জানি মেয়েটার প্রচুর পরিমাণে জেদ। সে যেটা বলবে সেটাই নাকি হবে। ভাইয়া ভাবির বিয়ের সময় প্রিয়ার থেকে শুনেছিলাম এক্সামের জন্য বিয়েতে আসতে পারিনি। সে যাই হোক, এসব ভেবে আমার লাভ নেই। এখন ঘুমিয়ে যাওয়াই ভালো হবে। রুমের লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে আসলাম। নীল, তুই কি ওর সাথে যাবি নাকি? না, ও একাই যেতে পারবে। তাছাড়া আজ অফিসে একটা মিটিং আছে। গাড়ি নিয়ে যাবি? না, বাসে করে যাব। রেগে আছিস আমার উপর? আব্বু, আমি একদম রেগে নেই। গতকাল তোমরাই বললে সেখানে কিছুদিন থাকতে, আর ওখানে যদি ভালো না লাগে কোথায় ঘুরতে যাব, তাই গাড়ি নিয়ে কোনো লাভ নেই। যেটা ভালো মনে করিস। ড্রেস প্যাক করা আছে। না, আর ড্রেস নিয়ে যাব না। কেন? দরকার হলে সেখান থেকে কিনে নিব। ঠিক আছে। এখন সব কথা রেখে নাস্তা করো। হুম। সবাই মিলে নাস্তা করে আমি রওনা দিলাম। বাসায় থাকতে ভালো লাগছিল না, আবার যেতেও ভালো লাগছিল না, কিন্তু সবার কথার জন্যই যেতে হচ্ছে। রিক্সা করে বাস স্টপে আসলাম। আর প্রায় 15 মিনিট পর বাস আসলো। বাসে উঠে সিটে বসলাম। মাথার মধ্যে জান্নাতের কথাগুলো শক্ত করে চেপে বসেছে। কোনোভাবেই ভুলতে পারছি না। ভুলে যেতে হবে এই ভালোবাসাকে। যে আমাকে বিশ্বাস করতে পারে না, সেই মানুষের কাছে এটা ভালোবাসা না। মোবাইলে গান শুনতে শুনতে বাস থামলো। গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিলাম। এখনো 10 মিনিটের রাস্তা। মিষ্টি হতে রিক্সায় যেতে ভালোই লাগছে। ভাবিদের বাসার ঠিক আগ মুহূর্তে একটা স্কুলে চোখ আটকে গেল। ছেলেমেয়েরা স্কুলের র্যালির জন্য স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। দেখতে ইচ্ছা করলেও আর দেখা হলো না। ভাবিদের বাসার সামনে এসে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে ভিতরে আসলাম। কাকে চাই? গেট খুলে ভিতরে এক পা দিতেই এমন একটা প্রশ্ন শুনতে হলো। সামনে তাকিয়ে দেখলাম কিছু মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। একদম বিরক্তিকর লাগছিল। পাশ কাটিয়ে আসতে যাব, তখনই একটা মেয়ে সামনে এসে দাঁড়ালো। তুই কে রে? আর কাকে চাস? চুপ করে আছি। তুই কথা বলতে পারিস না? হুম। কে হুঁ? যেটা বললাম সেটার উত্তর দে। ভিতরে যাই, জানতে পারবেন। তোকে এখন বলতে বলেছি, মানে এখনই বলবি? পুনরায় পাশ কাটিয়ে আসতে যাব, কিন্তু হাত ধরে টান মেরে সামনে দাঁড় করালো। মেজাজটাই খারাপ করে দিল মেয়েটা। শালা, চিনি না জানি না, পরিচয় দিব কেন? তোকে বললাম না পরিচয় দিতে। তুই কে? কি? তুই আমাকে তুই করে বলছিস? জানিস আমি কে? জানি না বলেই প্রশ্ন করছি, তুই কে? আমি এই বাসার মেয়ে। আর তোর মতো ফকির এই বাসায় কি করতে আসছিস ভালো করেই জানি। বাসা থেকে বের হ, তোকে ভিক্ষা দিব না। সরি, কিসের ভিক্ষা? তোকে দেখেই বোঝা যাচ্ছে আজ তো একটা ভিক্ষুক। তোর নাম কি? আয়রা চৌধুরী। ও, ওকে বাই। আর কোনো কথা না বলে বাসা থেকে বের হব, তখনই পেছন থেকে ভাবির ডাক শুনলাম। নিলয়, কোথায় যাচ্ছিস? বাসায়। কেন? ভিক্ষুকদের বাসায় নেয়ার থেকে না নেয়া সবার জন্য বেটার। কি বলছিস এসব? তোমার বোনের থেকে সব শোনো। আয়রা, তুই ওকে কি বলেছিস? সব বললো। তুই এখন নিলয়কে সরি বল। আমি সরি বলবো কেন? যেটা বললাম সেটা কর। সরি। গুড। নিলয়, ভিতরে চল। হুম। ভাবির সাথে ভিতরে আসলাম। ভাবির ছোট মা আর আন্টি বসেছিল, তাদের সালাম দিলাম। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আন্টি। আম্মু পরে কথা বলবে, এখন ওকে একটু রেস্ট নিতে দাও। নিলয় চল। চলো। একটা রুমে নিয়ে আসলো। আমার ছোট মা কোথায়? ঘুমাই। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে।
বিকেলবেলা ছাদের কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, কিন্তু কোথা থেকে যেন আইরা আসলো। এই বাসায় এসব খাওয়া নিষেধ। কোথাও লেখা আছে? এটা মৌখিক নিয়ম। শোন, তোর এসব নিয়ম আমি মানতে পারবো না, আর এখান থেকে তুই যা। ও হ্যালো, এটা আমার বাসা। তো আপনি নিচে যান। ওকে, ক্যাচ। সিগারেট ছুঁড়ে মারলাম। আহ, বদমাইশ ছেলে, তোর সিগারেটের জন্য আমার হাতে ফোসকা পড়ে গেল। তোকে ক্যাচ ধরতে বলছে কে? তুই তো দিলি। দিলে কি ধরতে হবে নাকি? আমি এক্ষুনি আব্বুকে বলে দিচ্ছি। বেস্ট অফ লাক। ধুর। রেগে গিয়ে ছাদ থেকে নেমে গেল। যেতে যেতে আমার গোষ্ঠী উদ্ধার করছে, সেসব আপনাদের জানতে হবে না। আরো কিছু সময় ছাদে থাকার পর রুমে এসে মুখ ধুয়ে নিলাম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বৃষ্টির মতো মুখে পানি পড়তেই লাফ দিয়ে উঠলাম। ছি, সারাটা শরীর ভিজে গেছে। দাঁত কটমট করে সামনে তাকাতেই রাগটা আরো বেড়ে গেল। ভাবির বজ্জাত বোন বালতি হাতে করে 32টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। ওই সেমডি, তোর এমন করতে লজ্জা লাগে না? অচেনা একটা ছেলের সাথে এমন ব্যবহার করিস? তুমি গতকাল আমাকে কি করেছিলে ভুলে গেছো? আর অনেকবার ডাকছিলাম, কিন্তু তুমি নাক ডেকে ঘুমাচ্ছিলে। কোনো উপায় না পেয়ে এমন করেছি। আমি এখন কি পরবো? ধুর। তোমার আলাদা ড্রেস নেই? তোর চোখ নেই? গতকাল আমি একদম খালি হাতে এখানে আসছি। সরি, একদম ভুলে গেছিলাম। নাস্তা করে শপিং করতে বের হব। তুই রুম থেকে বের হ। তুই করে বললে আমার কেমন জানি লাগে। তবু বলবো, যা ভাগ এখান থেকে। যাচ্ছি। আয়রা রুম থেকে বের হওয়ার পর ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে নিচে আসলাম। নিলয়, আয় এখানে বস। আভা কোথায়? ছোট মার কাছে আয়। ও, আঙ্কেল, চাচ্চু আরো সবাই খাবার টেবিলে আসলো। আয়রা কোথায় গেল? নাস্তা করবে না? হালকা করেছে। ও, সবাই মিলে নাস্তা করে রুমে আসলাম। ফোনে গান বাজিয়ে গেম খেলতে লাগলাম। হঠাৎ ভাবি আয়রা আভাকে নিয়ে রুমে আসলো। কি করছিস? এই তো বসে আছি। আয়রা বলল তোর নাকি শপিং করতে হবে। ড্রেস আনা হয়নি বাসা থেকে। তুই আর আয়রা তাহলে ঘুরে আয়। আমি একাই যেতে পারবো। দেখলে আপু, তোমার দেবরের ভাব অনেক। তুই চুপ কর, আর ওকে সাথে নিয়ে যা, ভালো লাগবে দুজনের। কি আর ওনার কথা বলা দেখে মন চাই ঢিসুম করে মেরে দাঁত ফেলে দেই। একদম স্পিকলেস। আয়রা, চুপ থাকবি তুই। ওকে, চুপ। ভাবি, তোমার বোনকে রেডি হতে বলো। আমি রেডি। তাহলে চলো। আপু, গাড়ি নিয়ে যাই প্লিজ। যদি অ্যাক্সিডেন্ট করিস? দেখে শুনে চালাবো। পাক্কা তো? একদম। ঠিক আছে, নিচ থেকে চাবি নিয়ে যা। ওকে। আভাকে ভাবির কাছে দিয়ে দুজন বাইরে এসে গাড়িতে উঠলাম। আইরা কোনো কথা না বলে প্রথমে গাড়ি স্টার্ট করে ড্রাইভ করতে লাগলো। বিদেশ থেকে আসা মেয়েরা সামান্য গাড়ি চালানো ব্যাপার না, তবে তার গাড়ি চালানো দেখে জান্নাতের কথা মনে পড়ে গেল। নিজের অনিচ্ছা সত্ত্বেও বারবার সেই মায়াবী চেহারাটাই চোখের সামনে ভেসে উঠছে। তুমি কি আমার প্রতি রেগে আছো? না। তাহলে চুপ করে আছো কেন? এমনি ভালো লাগছে না। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি আয়রা। নতুন করে পরিচয় হওয়ার কি আছে? তুমি বলবে কি না? আমি নিলয়। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? এসব শুনতে ভালো লাগছে না। ওকে, এসব বাদ দাও। আচ্ছা নিলয়, তুমি কি সবসময় এমন চুপচাপ থাকো? ভাবির থেকে যেন। আপু বলে তুমি অনেক বেশি কথা বলো। ঠিকই বলছে, কিন্তু এখন মন খারাপ, তাই কথা বলতে ভালো লাগছে না। কেন? মলে চলে আসছি, নামো এখন। ওকে। দুজনে মিলে মলের ভিতরে গিয়ে ড্রেস পছন্দ করতে লাগলাম। কথায় আছে, মন খারাপ থাকলে কোনো কিছুতেই মন বসে না। ঠিক সেটাই হয়েছে। আমার এমন মুড দেখে আয়রা কিছু ড্রেস সিলেক্ট করলো। দেখতে খুব একটা খারাপ না, তাই আমিও হ্যাঁ বলে দিলাম। আমার জন্য দুটো শার্ট, দুটো প্যান্ট আর কিছু টি শার্ট নিল, আর নিজের জন্য একটা ব্ল্যাক আর ব্লু কালারের ড্রেস নিল। এখন যাই। তো এখানে কি থাকতে আসছি নাকি? কখনো সুন্দর করে কথা বলতে পারো না? পারি, বাট তোমাকে বলবো না। এখন চলো। ঢং। মল থেকে বের হয়ে দুজন গাড়িতে উঠলাম। নিলয়, হুম। তোমার ইচ্ছা কি? কিছুই না। আর তোমার এসব আজাইরা প্যাচাল বন্ধ করো, না হলে কানের নিচে একটা মারবো। আমার বাবা স্বয়ং ডিসি মহোদয়, আর তুমি আমাকে মারার হুমকি দাও? তোমার সাহস তো কম না? থু। এমন করলে কেন? ইচ্ছা। অনেকটা সময় ড্রাইভ করার পর
সামনে চোখ পড়তে বুকের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। আইরা, গাড়ি থামাও। কেন? আমি বলছি তাই। কিন্তু কেন? গাড়ি থামাও। কি হয়েছে? তুমি বাসায় যাও, আমি পরে যাব। কোথায় যাব? পরে বলবো, যাও এখন। ওকে, বাই। আর কোনো কথা না বাড়িয়ে আইরা চলে গেল। যতটা সামনে এগোতে লাগলাম ঠিক ততটাই মনের ভিতর ভয় হতে লাগলো। খারাপ কিছু হয়নি তোর সাথে? মেয়েটির পেছনে গিয়ে কাঁধে হাত রেখে বললাম, জেরি। কে? তো ভাইয়া, তুমি এখানে কি করছো? তার আগে তুই বল, তুই এখানে কেন? গত 3 মাস তো এখানেই আছি। 3 মাস তুই এখানে? কিন্তু কেন? এসব জেনে আর কি হবে? তুমি বলো, তুমি এখানে কি করতে আসছো? তোকে যেটা বললাম সেটার উত্তর দে। ভাইয়া প্লিজ। এখানে বস আর বল তুই এখানে কেন। আর একটাও যদি মিথ্যা বলছিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। জেরি কিছু না বলেই কান্না করে দিল। কান্না করিস না, খুলে বল আমাকে কি হয়েছে। বলছি, সেদিন তোমাদের বাসা থেকে ফিরেই শুরু হয় আমার উপর বাজে ব্যবহার। অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই বাসায় গিয়ে প্রথমে আমি রুমে চলে যাই। কিন্তু কিছু সময় পর আপু আমার রুমে আসে, অনেক বেশি রাগান্বিত অবস্থায়। তোর লজ্জা করলো না অচেনা একটা ছেলের সাথে প্ল্যান করে নিজের পরিবারকে কষ্ট দিতে? কি হলো, কথা বলছিস না কেন? আমাকে মারছো কেন? তোকে আমি মেরেই ফেলবো। এতই যদি কিডন্যাপ হওয়ার শখ ছিল তাহলে আমাকে এসবের মাঝে এনে ভয়ে রাখার কি দরকার ছিল? আপু প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। এখন কষ্ট হচ্ছে, তখন আমার কি হয়েছিল? আমাকে প্লিজ মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না। তোকে আমি মাফ কখনো করবো না। আপু দয়া করে আমার চুল ছেড়ে দাও, অনেক কষ্ট হচ্ছে আমার। তোর এই মিথ্যা নাটক একদম আমার সামনে করবি না। আর তোর নিলয়কে বল তোকে বাঁচাতে। আপুকে দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি জানি ও অনেক রাগী, মাঝে মাঝে তার রাগী চেহারা দেখলেও এমন রাগী চেহারা দেখিনি। আমি তখন আর কিছু বলছিলাম না। আপু আমার চুল ধরে বারবার চট থাপ্পড় দিচ্ছিল, কিন্তু আমার একটা কথা মনে পড়তেই নিস্তব্ধ হয়ে যায়। মুখ বুঝে তার সব অত্যাচার সহ্য করতে লাগলাম। অনেক সময় আপু আমাকে মারার পর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়, হয়তো সে খেয়ালে করছিল না। আমার মাথাটা টেবিলের সাথে লেগে কপাল কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। আপু রুম থেকে বের হয়ে যাওয়ার পরেও আমি ঠিক সেইভাবেই পড়েছিলাম। সত্যি বলতে আমার ওঠার শক্তিই ছিল না। থাপ্পড় খেয়ে ঠোঁট দিয়ে আর কপাল দিয়ে রক্ত বের হচ্ছিল। অনেকটা সময় পর আস্তে আস্তে উঠে রুমের দরজা আটকিয়ে দিলাম। ড্রয়ার থেকে ফার্স্ট বক্স বের করে রক্ত মুছে মলম লাগিয়ে নিলাম। বারবার কান্না থামাতে গিয়েও পারছিলাম না। ইচ্ছে করছিল জোরে চিৎকার করি, কিন্তু ভয় ছিল যদি আবার আপু আমাকে রুমে এসে মারে। ভাইয়া, তোমরা হয়তো জানো না, আমার ছোট থেকে শ্বাসকষ্টের রোগ আছে। অনেক কষ্ট করে কান্না থামিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে গেছিলাম। ভাইয়া বিশ্বাস করো, আমি যদি সেই সময় মারা যেতাম তাহলে অনেক খুশি হতাম, কিন্তু সেটা হয়নি। চোখ খোলার পর পাশে ডাক্তার আর আপুকে দেখতে পেলাম। আমাকে চোখ খুলতে দেখে আপু বলল, একটু দেখে চলাফেরা করতে পারিস না? জান্নাত যদি না থাকতো তাহলে তো খারাপ কিছু হয়ে যেত, তাই না? আপুর কথা শুনে বুঝতে পারলাম আপু ওনাকে ভুলভাল বুঝিয়েছে। এখানেই শেষ না ভাইয়া, সারাটা সময় আমার উপর অত্যাচার করতো। শ্বাসকষ্ট অনেক বেড়ে যেত তার এমন ব্যবহার দেখে। রাতে বসে বসে পড়ছিলাম, তখন আপু রুমে আসলো। বইয়ের জামা কাপড় গুছিয়ে নে। কেন? কাল থেকে তুই হোস্টেলে থাকবি। আপু প্লিজ, আমাকে হোস্টেলে দিও না, আমি একা একা থাকতে পারবো না। যেটা বললাম সেটা করবি। যদি সকাল সকাল রেডি না থাকিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এইটুকু বলে রুম থেকে বের হয়ে গেলাম। কান্না করছিলাম, অনেক বেশি কান্না করছিলাম। তখনই আম্মুর কথা মনে পড়তেই দেওয়ালে টাঙানো ছবিটা পেড়ে রুমের দরজা আটকিয়ে দিয়ে আম্মুকে প্রশ্ন করছিলাম, আম্মু কেন আমাকে একা রেখে চলে গেল? জানো, আমার অনেক কষ্ট হয়, সহ্য করতে পারছিলাম না। আর আমি তোমার সাথে যদি আমাকেও নিয়ে যেত তাহলে তোমার মেয়ে আমার উপর এমন অত্যাচার করতে পারতো না, বরং আমি আর তুমি মিলেই ওপারে ভালো থাকতাম। জানো আম্মু, আমি তো তোমাকে জ্ঞান হবার আগেই হারিয়েছি, কিন্তু আপুকে পেয়ে ভেবেছিলাম হয়তো তোমার শূন্যতা বুঝতে দিবে না, কিন্তু সেটা আমার ভুল ধারণা ছিল মাত্র। সব সময় আমার সাথে খিটখিটে ব্যবহার করতো, আর এখন কি করছে সবটাই তুমি দেখতে পাচ্ছ। প্লিজ আম্মু, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর থাকতে পারছি না। অনেকক্ষণ আম্মুর ছবি নিয়ে কান্না করার পর ঘুমিয়ে গেলাম। সকাল হতেই দরজা ধাক্কানোর শব্দ পেয়ে উঠে গিয়ে দরজা খুলে দিয়ে দেখলাম আপু দাঁড়িয়ে রাগী চোখে দাঁড়িয়ে আছে। তুই রেডি হোস নাই? প্লিজ আপু, আমাকে বাসায় রেখে দাও, প্রমিস করছি আমি কখনো তোমাকে বিরক্ত করব না, কখনো তোমার সাথে কথা বলবো না। 10 মিনিটের মধ্যে রেডি হবি।
বলে আপু চলে যায়। বুঝতে পারছিলাম আমাকে এখন এটাই করতে হবে। সবকিছু প্যাক করে নিলাম। আপু কিছু বলতে পারছিল না, কারণ উনি আমাদের ঘটনা সঠিকভাবে জানতেই পারছিলেন না। আমিও বলছিলাম না যদি আপুকে কিছু বলে সেই ভয়, কেননা আপুকে কিছু বললে পরে আবার আমাকে মারবে। আপুর সাথে বাসা থেকে বের হয়ে স্কুলে আসি। এখানে আমাকে ভর্তি করিয়ে দেওয়ার পর হোস্টেলে থাকার জন্য একটা রুম ঠিক করে দেয়। তারপর আপু চলে যায়। সপ্তাহে একদিন আপু আমাকে দেখতে আসে। আপুকে জড়িয়ে ধরে অনেক কান্না করি। আব্বু হয়তো কিছুটা হলেও বুঝতে পারে আমি এখানে একদম ভালো নেই। সপ্তাহের একদিন আপুর সাথে ঘোরাঘুরি করলে অন্য 6 দিন বাচ্চা ছেলেদের থেকে জঘন্য গালাগালি শুনতে হয়। আমি এখানে একদম ভালো নেই ভাইয়া। মাঝে মাঝে শ্বাসকষ্ট এতটাই বেড়ে যায় কোনো কথাই বলতে পারি না। এটুকু বলেই জেরি ফুপিয়ে কান্না করতে লাগলো। নিজের চোখ দিয়ে কখন যে জল গড়িয়ে পড়ছে সেটা খেয়ালই করিনি। জেরির চোখের জল মুছে দিয়ে একটা রিক্সা নিলাম। ভাইয়া কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও। ভাবিদের বাসায়। তাহলে ভাবিদের বাসায় আসছিলে তুমি? ভাবিদের বাসার সামনে এসে রিক্সা থেকে দুজন নামলাম। জেরিকে সাথে নিয়ে ভিতরে যেতেই আইরা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, মেয়েটা কে নিলয়? ভাবিকে একটু ডেকে দিবে? জেরি, তুই এখানে আয়, বস বস। ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আলাদাভাবে। ঠিক আছে, জেরিকে নিয়ে রুমে আয়। জেরি চলো। জেরিকে সাথে নিয়ে ভাবি রুমে আসলাম। আইরা কোনো কথা না বললেও সে নিজেও ভাবি রুমে আসছে। এখন বল। জেরিকে এই বাসায় রাখা যাবে? কেন? জেরি এখানকার একটা হোস্টেলে থেকে পড়াশোনা করছে, কিন্তু কিছু বাজে ছেলে ওকে উত্ত্যক্ত করে। তুমি যদি না পারো তাহলে আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। ভাইয়া আমি হোস্টেলে ঠিক আছি। চুপ। আর আমি আব্বুর সাথে কথা বলছি। আর আয়রা, তুই ওকে তোর রুমে নিয়ে যা। ঠিক আছে। তারপর আইরা জেরিকে সাথে নিয়ে রুমে চলে গেল। তারা দুজন চলে যাওয়ার পর ভাবিকে সব খুলে বললাম। ভাবি আশ্বাস দিল আঙ্কেলের সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করবে। তাই সেখান থেকে চলে এসে রুমে আসলাম। মেয়েটা তোমার কি হয়? রুমে আসতে এমন একটা প্রশ্ন শুনলাম, সামনে তাকে দেখলাম আইরা বিছানার উপর বসে আছে। ভাবছি বলবো নাকি বলবো না, আর মেয়েটা খারাপ না, ভালোই আছে, তাই বললাম আঙ্কেলের মেয়ে আমার ছোট বোন। কিন্তু সে এখানে কেন? তোমাদের বাসায় এখন থেকে থাকবে। কেন থাকবে? এত প্রশ্ন করার কি আছে? সবসময় তেরামি উত্তর না দিলে তোমার একদম ভালো লাগে না, তাই না? কি ড্রেস কোথায়? আলমারিতে সাজিয়ে রাখছি। এখন রুম থেকে বের হও। কি করবে এখন? ফ্রেশ হব। ও এখন রুমতে। আর একটা প্রশ্ন ছিল। পরে জিজ্ঞাসা করে এখন যাও। না, আমার এখন শুনতে হবে। বলতে বাধ্য নই আমি। আমিও যাব না। এত ঢং করার কি আছে? যা বলার তাড়াতাড়ি বলে রুম থেকে বের হও। তোমার গার্লফ্রেন্ড আছে? বউ আছে, এখন আউট। ঢং। রুম থেকে আইরা চলে যাওয়ার পর আলমারি থেকে একটা ড্রেস বের করে বিছানার উপর রেখে বাথরুমে গেলাম। গোসল করার পর রেডি হয়ে এবার রুমে গেলাম, কারণ সেই রুমে জেরি আছে। রুমের কাছে গিয়ে নক করলাম। আইরা। ভেতরে আসো। কি করছিস জেরি? আপুর সাথে কথা বলছি। ভালো লাগছে তো বাসাটা? না লাগলেও পরে লাগবে। তোমার কাছে জিজ্ঞাসা করছি। শোনো, একদম আমার সাথে এমন করে কথা বলবে না। বললে কি করবে? অনেক কিছু করব। তো করো। আর এখন তুমি ভাবির সাথে আড্ডা দাও। জেরির সাথে আমার কিছু কথা আছে। আমি থাকি না। ভাইয়া আপুও থাক। আইরা প্লিজ বাইরে যাও। ঠিক আছে কিউটি, তুমি কথা বলো। ওকে আপু। আইরা রুম থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করলাম, ওর সাথে কি কথা বলছিলি? আমাদের সম্পর্কে জানতে চাইছিল। তুই কি বললি? যেটা যেটা প্রশ্ন করছে ঠিক সেটার একদম রাইট উত্তর দিছি। জান্নাতের কথাও বলছিস? একটু একটু। ও, জেরির সাথে কথা বলছিলাম, তখন ভাবি আর আইরা রুমে আসলো। হয়ে গেছে। কি? জেরির থাকার ব্যবস্থা। তোমার হিটলার বাবা রাজি? একদম আমার বাবাকে হিটলার বলবে না। তোমার বাবাকে বলি নাই, আমি ভাবির বাবাকে বলছি। ওর আর আমার মধ্যে পার্থক্য কি? তুমি ভাইয়ের শালি আর ভাবি ভাইয়ের বিয়ে করা বউ, এটাই পার্থক্য। তোমাকে আমি। তো থামবি? থেমেই তো আছি। তোর রেজাল্ট দিবে কবে? পরশু। ভাইয়া আমার কিছু জিনিস হোস্টেলে রাখা আছে, সেইগুলো আনতে হবে। তুই চিন্তা করিস না, কাল আমরা যাচ্ছি। ঠিক আছে, আয়রাকে সাথে নিয়ে যাস। এখন চলো লাঞ্চ করব। হ্যাঁ চল। সবাই নিচে এসে নাস্তা করে নিলাম। বিকেলবেলা আইরাকে সাথে নিয়ে আমি আর জেরি ঘুরতে বের হলাম।
খোলামেলা পরিবেশে থাকলে অন্তত জেরির মনটা ভালো থাকবে। অনেকটা পথ আইরা ড্রাইভ করার পর একটা বিশাল মাঠের কাছে এসে গাড়িটা পার্ক করলো। মাঠ বললে ভুল হবে, চারপাশে ভিন্ন ভিন্ন গাছ দিয়ে পরিপূর্ণ। গাড়ি থেকে নেমে তিনজন একটা গাছের নিচে বসে আড্ডা দিতে লাগলাম। জেরি, তোমার বয়ফ্রেন্ড আছে? আমার আবার কিসের বয়ফ্রেন্ড? সত্যি কথা বলো, আছে কি না? আছে। OMG, তার নামটা কি শুনি? নিলয় ভাইয়া। মুচকে একটা হাসি দিলাম। মজা নাও আমার সাথে? এখানে তো মজা করার জন্যই এসেছি। রাইট। যাও, আমাদের জন্য চিপস আনো। সবাই মিলে আনতে চাই। সেটাই ভালো হবে। ওকে, চলো তাহলে। তিনজন মিলে একটা দোকান থেকে চিপস কিনে আরো কিছু সময় ঘোরাঘুরি করার পর সন্ধ্যার আগ মুহূর্ত বাসার দিকে রওনা দিলাম। আইরা মেয়েটা খারাপ না, সবাইকে সাথে করে নিয়ে হ্যাপি থাকতে চাই। তার থেকেও ওর একটা জিনিস, সেটা হলো অনেক সহজে মানুষকে আপন করে নিতে পারে। এটা সবার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আইরাকে নিয়ে তেমন কথা বলা হয়নি, এখন বলছি শুনুন। চেহারা ধবধবে সাদা, চুলে লাল রং দিয়ে কালার করা, চোখটা ভিন্ন রকম, সুন্দর চেহারার গঠন, যেটা দেখে যে কেউ ক্রাশ খাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছি। গাড়ি পার্ক করে সবাই ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। ভাবি রুমে এসে আভার সাথে খেলতে লাগলাম। অনেকটা সময় পর জেরি আর আইরা রেডি হয়ে ভাবি রুমে আসলো। ভাইয়া, আমরা রেডি। ও ঠিক আছে, চল। ভাবি আবাকে নাও। সাবধানে যাস। ওকে। বাসা থেকে স্কুলের দূরত্ব বেশি না, মাত্র 5 মিনিট সময় লাগে। তাই তিনজন হেঁটে হেঁটে রওনা দিলাম। স্কুলে যাওয়ার আগে লাইন ক্রস করার সময় জেরি আগে লাইন ক্রস করলো। আমরা দুজন আশেপাশে তাকিয়ে লাইন ক্রস করে ওপাশে আসতেই কিছু ছেলের বাজে মন্তব্য শুনতে পেলাম। ছেলেগুলোর দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারলাম অন্য কাউকে না, জেরিকেই এসব মন্তব্য করছে। মাথায় যে কি পরিমাণ রাগ হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। ছেলেগুলোর দিকে এগিয়ে যাওয়ার আগেই আইরা কাছে গেল। সবাই চুপ করে আছে। কাকে বাজে মন্তব্য করেছিলি জানিস? না আপু। একটা অচেনা মেয়েকে টিজ করতে তোদের লজ্জা করে না? সরি আপু, আমাদের ভুল হয়ে গেছে। তোরা আমাকে চিনিস? জি আপু, ডিসি আঙ্কেলের মেয়ে। আমাকে টিজ করতো? আপু আমাদের ভুল হয়ে গেছে। আর কখনো হবে? না আপু। মনে থাকে যেন। জি আপু। জেরি, এরাই কি তোকে ডিস্টার্ব করে? ভাইয়া। সবগুলোকে থাপ্পড় মার। বাদ দাও ভাইয়া, ওনাদের কাজ ওনাদের করতে দাও। ওনারা হয়তো জানে না একটা মেয়েকে টিজ করলে সেই মেয়েটার কতটা কষ্ট হয়। যদি জানতো তাহলে হয়তো এমন করতো না। তোদের বোন আছে? আপু। জেরির মতো যদি তোমাদের বোনকে এভাবে টিস করা হয় কি করবে তোমরা? হয়তো ছেলেটাকে খুন করবে, তাই না? জি। তাহলে এই মেয়েটাকে কেন টিচ করছো? আর ওর দিকে দেখো, সুযোগ পেয়েও তোমাদের সকলকে ক্ষমা করে দিল। সরি ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে। প্রমিস করছি আর কখনো এমন হবে না। না হলেই ভালো। জেরি বোন, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমরা আজকের পর থেকে শুধু তোমাকেই না, স্কুলের কাউকেই টিজ করব না। নিজের ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। ছেলেগুলোর থেকে চলে এসে স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে হোস্টেল থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে একটা গাড়ি নিয়ে বাসার সামনে চলে আসলাম। পরের দিন সকাল সকাল রাস্তা শেষ করে আইডার সাথে কলেজে রওনা দিলাম। আমি অবশ্য ওকে নিতে চাইছিলাম না, কিন্তু এই মেয়েটা একদম জেদি। সবাইকে বলে দিছে যে আমি ওকে সাথে নিয়ে যাই। সবার কথা তো আর ফেলা যায় না, তাই ওকে সাথে নিতে হলো। শুনলাম তুমি নাকি কিডন্যাপার? তোমাকে এসব কে বললো? আমার কিউটি ফ্রেন্ড। দুদিনেই ফ্রেন্ড? হতে পারি না? পারো, বাট তুমি যে পরিমাণে তেরামো করো, যে কেউ তোমাকে ফ্রেন্ড করবে না। সবাইকে আমার লাগবেও না। আমি চাই যারা সত্যিকারের বন্ধু হয়ে পাশে থাকবে তাদের। ভালো তো। তুমি নিজের সম্পর্কে কিছু বলতে চাও না কেন শুনি? বলার মতো কিছু নেই, তুমি তোমাকে নিয়ে বলো। সব তো জানো। কানাডায় কি করতে সেটা বলো। ওখানে আমরা সবাই এত এত আনন্দ করতাম, যেটা বললে শেষ হবে না। তোমার শেষ করার দরকার নেই। কেন, কি হয়েছে? কলেজে এসে গেছি, নামো এখন। ও চলো। গাড়ি পার্ক করে সামনে এগিয়ে যেতে বন্ধুদের সাথে দেখা। অনেক দিন হলো কোনো কথা হয় না। কিরে, আমাদের ভুলে গেছিস? ভুলি নাই রে। তাহলে আড্ডাতে আসছিস না কেন? ভাবিদের বাসায় এখন, তাই। ও, মেয়েটা কে? ভুলে গেছিলাম পরিচয় করিয়ে দিতে। আইরা, ওরা হচ্ছে আমার বন্ধুরা, জয়, রাফি, রাহুল, আর ও হচ্ছে আইরা। এটা কি ভাবি? চুপ শালা,
ও ভাবির ছোট বোন। ও তোমাদের রেজাল্ট দিবে কখন? এখনই দিবে। ও, তাহলে চলো এগিয়ে যাই। তোরা যা, আমি আসছি। কোথায় যাবে? কাজ আছে। সিগারেট খাইতে, তাই না? তুমি জানলে কি করে? খবর রাখতে হয়। এখন চলো। কোথায়? সিগারেট খেতে। চলো। তুমি খাবে? আমি এসব খাই না। মাঝে মাঝে খেতে হয়। তুমি একাই খাও, আমি তো বিয়ের পরে স্বামীর সাথে ড্রিঙ্ক করব। তুমি বিয়েও করবে? আমার বিয়ে করা বারণ নাকি? বারণ হবে কেন? তাড়াতাড়ি খেয়ে চলো। চলো। সিগারেট শেষ করে রেজাল্ট বোর্ডের দিকে আসলাম। সবাই রেজাল্ট বোর্ডের সামনে ভিড় জমিয়ে আছে। সবার ভিতরে না গিয়ে দূর থেকে রাহুলকে বললাম, রাহুল আমারটা দেখতো। তোরটা দেখছি। কত হয়েছে? সবার উপরে তোরটা আছে, তুই ফার্স্ট বয়। ও ঠিক আছে ভাই। আয়রার সাথে হাঁটছি আর ভাবছি জান্নাতের কি এমন হলো যে আমাকে পাশ করালো। সে যাই হোক, এসব ভাবতে ভাবতে চলে আসবো। তখনই পেছন থেকে একটা ডাক ভেসে উঠলো, তোমার সাথে কিছু কথা আছে। পেছনে তাকিয়ে দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। কোনো উত্তর না দিয়ে চলে আসতে লাগলাম, কিন্তু জান্নাত এসে হাত ধরে নিল। তোমাকে বললাম না কথা আছে? তুই আমার হাত ধরার সাহস কোথায় পেলি? আমি তোমার স্ত্রী। কিসের স্ত্রী? আমি তোকে স্ত্রী মানি না। নীলয়, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করব আমি? ইম্পসিবল। আমার সাথে একদম এমন করবে না। করলে কি করবি তুই? নিজের অনেক বড় ক্ষতি করব। তুই মরে গেলেও আমার কিছু যায় আসে না। এখন অন্য কাউকে পেয়েছো বলে আমাকে ভুলে গিয়েছো? না জেনে না শুনে একটা কথা বলবি না। আর ওর সাথে আমার কিসের সম্পর্ক জানিস? ও আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড তোর কাছেই রাখ। আমার আর তোর বিয়ে আবার হবে। আমি মোটেও হাসির কথা বলি নাই। শোন, তোর মতো বাজে মেয়েকে বিয়ে করে নিজের পরিবারের কোনো ক্ষতি করতে চাই না। যে নিজের পর। নিলয়, এসব বাদ দাও, সবাই তোমাদের কথাবার্তা শুনছে। এই মেয়ে, তোকে আমাদের মাঝে কথা বলতে বলছি আমরা? তুই আমার গার্লফ্রেন্ডকে ধমক দেওয়ার সাহস কোথায় পাস? কখনো আমার চোখের সামনে আসবি না। গুড বাই। আর কোনো কথা না বলে চলে আসলাম। আমি চাই না এই মায়াবিনীর চোখে চোখ রেখে কথা বলি। ওর সাথে কথা বললে আমি জানি ওর প্রতি আমার দুর্বলতা বেড়ে যাবে। এই মানুষটাকে ভুলে থাকতে চাই। আমি চাই না নতুন করে কেউ কারো জীবনে পাড়ি জমান। এসব ভাবতে ভাবতে দুজন গাড়িতে উঠলাম। উল্টো দিকে কোথায় যাচ্ছ? বাসায়। ও, আর তুমি ওনার সাথে এমন ব্যবহার করলে কেন? ওকে জানো তুমি? না জানলেও কিছুটা আন্দাজ করতে পারছি। উনি জান্নাত, তাই না? তার সাথে এমন করলে কেন? তোমার কারণ জানা লাগবে না। নিজের বউর সামনে আমাকে খারাপ বানিয়ে দিলে। ওই মেয়েটা আমার বউ না। ঢং চেরির থেকে শুনেছি আমি। 6 মাসের বউ। আজ 23 তারিখ, সামনের মাসের 23 তারিখ ওকে ডিভোর্স দিব। এটা দেশে বলে তোমাকে কিছু বলবো না, কানাডা হলে এখন তুমি জেলে থাকতে। এসব কথা বাদ দাও। বাসায় এসে আব্বু আম্মুর সাথে নিচে বসলাম। আয়রা ওনাদের সালাম দিয়ে পাশে বসলো। কেমন আছো আয়রা? জি আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনারা যাচ্ছেন কবে? আগামীকাল যাব। তাহলে ভালোই হবে। আর আন্টি, একটা কথা বলার ছিল আপনাদের। হ্যাঁ বলো। আমি আপনাদের বাসায় কয়টা দিন থাকতে চাই, যদি আপনাদের সমস্যা না হয়। আমার সমস্যা আছে। তোর আবার কিসের সমস্যা? আয়রাকে আলাদাভাবে বলতে হবে। আয়রা তুমি একটু এইদিকে আসো। হ্যাঁ বলো। জেরি মাত্র তোমাদের বাসায় গেছে। এখন তুমি যদি আমাদের এখানে থাকো তাহলে ও একদম একা হয়ে যাবে। একদম মাথায় ছিল না। এখন ঢুকিয়ে নাও। ঠিক আছে চলো। আঙ্কেল, আমি কিছুদিন পর থেকে থাকবো। তোমার যেদিন ইচ্ছা সেদিন থেকেই থেকো। ঠিক আছে, এখন উঠি আমরা। সে কি, বিকেলে যেও? না মো, কিছু কাজ আছে ওই বাসায়। তোর আবার কিসের কাজ? কাল গেলেই জানতে পারবে। ঠিক আছে, সাবধানে যাস। বাই। বাসা থেকে বের হয়ে আয়রাদের বাসায় রওনা দিলাম। পরের দিন আব্বু আম্মু বাসায় এসে পুরো হতভম্ব হয়ে গেল। ওনারা ভাবতেই পারিনি এখানে জেরি আছে। জেরিমা, তুই এখানে? আসলে আন্টি, তোমাদের আমি বাসায় গিয়ে বলবো, এখন এসব কথা বাদ দাও। ঠিক আছে। সবাই মিলে সারাটা দিন আড্ডা আর কথা বলে পার করে বিকেলবেলা বাসায় রওনা দিলাম। বাসায় এসে সবাই রুমে যাব, তখনই আব্বু ডেকে কাছে বসালেন। জেরি ওখানে কেন বললি না? জান্নাতের কথা না বলে হোস্টেলে থাকার জন্য কিছু সমস্যা হচ্ছিল, সেটা বললাম। ও, রফিক জানে সব? কেউ জানে না। কেন? আমি চাই না তাই।
ঠিক আছে, রুমে যা। রুমে চলে আসলাম। এভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। কলেজে ক্লাস হলেও এখনো ক্লাস করা হয়নি। ছাদে বসে আমি আর আভা খেলছিলাম, তখন কারো আসার আওয়াজ পেলাম। কেমন আছো? তুই এখানে কেন? বরের বাসায় আসতে পারমিশন লাগে নাকি? দেখ, একদম মেজাজ খারাপ করবি না। ভালোই ভালোই এখান থেকে চলে যা। যাব না। আপা মামুনি, আসো তো। এটাই চাইছিলি তো, পেয়েছিস। এখন চোখের সামনে থেকে যা। থাপ্পড় আর জোরে কথা বলাই আভা কান্না করছে। দিলে তো বাচ্চাটাকে কাঁদিয়ে। এই তোর এসব ছলনাময়ী কথা বাদ দে। আভা কান্না করছে, পরে চুপ হবে সেটা তোর না ভাবলেও চলবে। তুই এখান থেকে কেটে পড়। আমার সাথে আব্বুও এসেছে। তো তোর আব্বুকে কি আমি সালাম করব? আগে তো করতে। মানে কিছু বলার আগেই কল আসে। কি করছো? এই তো আভার সাথে খেলছি। কাল কিন্তু আমি তোমাদের বাসায় আসছি। কিন্তু ওর কি হবে? জেরিকে নিয়ে তুমি একদম চিন্তা করবে না, ও এখানে অনেক ভালো আছে। ওর সাথে কথা বলাতে পারবো? ও তো এখন স্কুলে। ঠিক আছে, পরে কথা বললেও চলবে। কাল তাহলে 5 স্টপে এসো। ঠিক আছে, আমি 9টার সময় দাঁড়াবো। ঠিক আছে। এখন রাখছি, বাই। ওকে, বাই। কথা বলা শেষ করে ফোনটা পকেটে নিলাম। কার সাথে কথা বললে? গার্লফ্রেন্ডের সাথে। তোর কোনো সমস্যা? সমস্যা? তুমি অন্য মেয়ের সাথে একদম কথা বলতে পারবে না, এটা আমার একেবারে সহ্য হয় না। তাই একটা সাজেশন দেই। কি? তোর এতই যদি সহ্য না হয় তাহলে ছাদ থেকে লাফ দিয়ে মরে যা। সত্যি আমার মরণ কামনা করো? হ্যাঁ, অনেক বেশি করি। আমি মরে গেলে খুব খুশি হবে? অনেক বেশি। ঠিক আছে, আজকে তোমাকে আমি মুক্ত করে চলে যাব। এখন লাফ দে। ভয় পেলি নাকি? মোটেও না। আমি যদি মারা যাই তাহলে তোমাকে ভালোবাসবে কে শুনি? আইসে ঢং করতে। দাঁড়িয়ে না থেকে আবাকে কোলে নিয়ে নিচে চলে আসলাম। জান্নাত আগের থেকে অনেকটা বদলে গেছে। আগে বেশিরভাগ সময় মডার্ন ড্রেস পরতো, কিন্তু এখন সবসময় ফুল হাতা জামা পরে থাকে, হয়তো আমাকে দেখানোর জন্য যে সে এখন ভালো হয়ে গেছে। এসব চিন্তা করে আমার লাভ নেই। আর মাত্র 10 দিন পর ডিভোর্স লেটার পেয়ে যাব, তখন সেখানে সাইন করে ওর কাছে পাঠিয়ে দিব। আমি চাই না এই ভালোবাসা। আভাকে ভাবির কাছে দিয়ে বন্ধুদের ফোন করে আড্ডাখানায় আসতে বললাম। সবাই মিলে সন্ধ্যা অবধি আড্ডা দিয়ে বাসায় আসলাম। অনেক বেশি সময় নিয়ে আড্ডা দিছি। এটা মূলত আমার জন্যই হয়েছে। আমি চাই না জান্নাত আমার সামনে আসুক। ওকে যতই দেখি ততটাই দুর্বল হয়ে যাই। বাসায় এসে সোজা রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম আম্মু বসে আছে। তুমি এখানে? তুই আজ সারাদিন কোথায় ছিলি? বাইরে। কেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কেন? আসলেই জানতে পারবি। ঠিক আছে চলো। আম্মুর সাথে নিচে আসলাম। আভা থেকে শুরু করে সবাই আগে থেকে বসে আছে। এখানে বস। বলো। জান্নাত যেটা বললো সেটা কি ঠিক? কোনটা? তুমি আর জান্নাত আমাদের সবাইকে না জানিয়ে বিয়ে করে নিছো। আব্বু, ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। বিয়ে তো সত্যি হয়েছে। হ্যাঁ, বাট 10 দিন পরে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। কেন? কারণ ওর মতো কঠোর মেয়েকে আমি স্ত্রী হিসেবে চাই না। কিন্তু নীল তো বলছিল তুই ওকে আগে ভালোবাসতি, তাহলে এখন এমন করছিস কেন? আগের জান্নাত আর এখনকার জান্নাত এক নয়। আগে খিটখিটে মেজাজে থাকলেও ভাবতাম পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও এমন একটা কাজ করবে সেটা আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। কি করেছে ও? সেটা সবার অজানাই থাক, আর ওকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু তোর আঙ্কেল যে বিয়ের কথা বললো সেটার কি হবে? বারণ করে দাও। নিলয়, তুই যেটা চাইছিস সেটা কর। জানি তোমাদের বন্ধুত্ব খারাপ হয়ে যাবে, তবে একবার আমার কথা ভেবে দেখো। ঠিক আছে, আমি ভেবে দেখবো। সবাই মিলে অন্য কথা ডিসকাস করতে লাগলো। তারপর ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আয়রাকে আনতে বাস স্টপে গেলাম। কিছু সময় অপেক্ষা করার পর বাস আসলো। আয়রা, এদিকে আসো। আসছি। বাসায় সব ঠিকঠাক তো? হ্যাঁ। আর জেরি? বাসার মেয়ে হয়ে গেছে এখন। রিমির তো বিয়ে হয়ে গেছে। আপু এখন তোমাদের বাসায়। এখন মেয়ে বলতে আমি আর জেরি। সবাই জেরিকে অনেক ভালোবাসে। তাহলে ঠিক আছে, চলো এখন। এই মামা 2 নাম্বার গলিতে যাবেন? হ্যাঁ, ওঠেন। আয়রা, উঠো। গাড়ি আনোনি? আনলে কি রিক্সায় যেতাম? সেটা ঠিক, বাট আনোনি কেন? প্রকৃতি দেখার জন্য। বাহ, প্রকৃতিকে ভালোবাসো নাকি? এমন কোনো মানুষ আছে যে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে ভালোবাসে না? কথা তো ভালোই বলতে পারো। কিছুটা। জানো, আমি কিছুদিন পর আবার কানাডা চলে যাচ্ছি। কেন? পড়াশোনা শেষ হতে এখনো 1.5 বছর লাগবে।
দেশ থেকেও তো পড়াশোনা করা যায়। বাট সেখানে প্রায় শেষ। ও, আয়রার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাবছি আজ কলেজে যাব। বন্ধুরা গত পরশু থেকেই নাকি ক্লাস করছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। নাস্তার জন্য নিচে আসাতে আম্মু জিজ্ঞাসা করলো, কোথাও যাবি? কলেজে যাব। তাহলে আয়রাকে সময় দিবে কে? আয়রা আমার সাথে কলেজে যেতে পারবে? সেখানে গিয়ে আমি কি করব? আমাদের সাথে ক্লাস করবে। পাগল নাকি? কলেজের প্রিন্সিপাল স্যার জানতে পারলে লাথি মেরে বের করে দিবে। সেসব আমার উপর ছেড়ে দাও, আর তুমিও রেডি হয়ে নাও। আমি রেডি হয়েই আছি। তাহলে নাস্তা করে চলো। ওকে। দুজন নাস্তা করে গাড়ি করে কলেজে চলে আসলাম। প্রথমে আয়রাকে ক্লাস করার জন্য প্রিন্সিপাল স্যারের থেকে পারমিশন নিতে হবে, তাই স্যারের রুমে চলে গেলাম। স্যার আসবো? ও তুই ভিতরে আয়। ধন্যবাদ। মেয়েটাকে? ওর জন্যই এসেছি। কেন? ও হচ্ছে আয়রা, ভাবির ছোট বোন। আয়রা কিছুদিন কলেজে ক্লাস করবে। এটা তো কলেজের নিয়মের বাইরে। আপনি চাইলে সবই সম্ভব। আচ্ছা ঠিক আছে। থ্যাঙ্কস, আসছি। ঠিক আছে। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে আসবো তখন জান্নাত সামনে পথ আটকিয়ে দাঁড়ালো। পাশ কাটিয়ে আসতে যাব তখনই আমার কলার ধরলো। তুই সবাইকে কি বলছিস? কলার ছেড়ে কথা বলো। ছাড়বো, কিন্তু তার আগে বল আমাদের বিয়ে নিয়ে সবাইকে কি বলছিস? আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই না? হ্যাঁ। খুন করে ফেলবো আর একবার সবাইকে ভুলভাল বললে। আমি ধরি? কি ধরবি তুই? তুই আমার কলার ধরছিস, এখন আমি ধরি? তোর লজ্জা লাগে না এসব বলতে? শালি, তোর লজ্জা লাগে না অন্য একটা ছেলের কলার ধরতে? তুই আমাকে মারলি? না, ভালোবাসা দিলাম। সর এখান থেকে। জান্নাতকে ধাক্কা দিয়ে ক্লাসে আসতে লাগলাম। মেয়েটা এখানে কেন? আর এভাবে তাকে কষ্ট দিচ্ছ কেন? ওর কথা একদম বলবে না। কিন্তু ক্লাসে চলে আসছি, যে কোনো একটা মেয়ের সাথে বসে পড়ো। ঠিক আছে। প্রথম ক্লাস শেষ হওয়ার পর জান্নাত ক্লাসে আসলো। আয়রাকে ক্লাসে দেখে হয়তো কিছুটা অবাক হয়েছে, তাই দাঁড় করালো। এই মেয়ে, তুমি দাঁড়াও। এখনো বুঝতে পারোনি? তুমিই দাঁড়াও। আমি? হ্যাঁ, তুমি। বলো। বলো না, বলেন। উনি আমাদের ক্লাসের ম্যাডাম। সরি, বলেন ম্যাম। তুমি এখানে কেন? ক্লাস করতে আসছি। তুমি তো ক্লাসের স্টুডেন্ট না। প্রিন্সিপাল স্যারের কাছে জিজ্ঞেস করুন, এখানে আপনি ক্লাস নিতে আসছেন, ক্লাস নেন। বসো তুমি। সবগুলো ক্লাস করে বাইরে আসলাম। নিলয়, তোমার সাথে আমার কথা আছে। আমার নেই। একটু তো শুনবে। শোনার প্রয়োজন মনে করি না, বাই। জান্নাতকে কিছু বলতে না দিয়ে আয়রাকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাতের প্রতি অবহেলার মাত্র অনেক গুণ বেড়ে গেছে। তারিখ অনুযায়ী আগামী পরশু কোর্ট থেকে ডিভোর্স লেটার আসবে। জানি না, কথাটি মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেছে। কারোর সাথে তেমন কোনো কথা বলছি না। হ্যাঁ, জান্নাতকে এখন ঘৃণা করি, তবে সেটা শুধুমাত্র বহিঃপ্রকাশ। ভিতরে আমি আজও সেই রাগী আর খিটখিটে স্বভাবের জান্নাতকেই চাই। কিন্তু আমি তো এই জান্নাতকে চাইনি, যে জান্নাত এতটা পাষাণ মোড়ের। জান্নাতের স্থানে আদৌ কাউকে জায়গা দিতে পারবো কিনা জানি না, তবে আমি এই নতুন জান্নাতকে চাই না। আয়রা গতকাল বাসায় চলে গেছে, তাই আজ একাই কলেজে যেতে হবে। এই কয়েকদিন আয়রার সাথে অনেক ভালো ভাব জমেছিল। সকালের নাস্তা করে কলেজে রওনা দিলাম। রাহুলরা আগে থেকেই আসছে, তাই ওদের কাছে গেলাম। সবাই টুকটাক কথা বলছে, কিন্তু বরাবরের মতো সে আগের মতোই চুপচাপ আছি। কিরে, মন খারাপ? না তো। তাহলে চুপচাপ আছিস যে? এমনি। চল ক্লাসে যাই। হ্যাঁ চল। সবাই মিলে ক্লাসে আসবো তখনই জান্নাত হাত ধরে এক পাশে নিয়ে গেল। তোমার সমস্যা কি? আমার কি সমস্যা? আমি তো বারবার সরি বলছি, তারপরও তুমি এমন করছো কেন? দেখেন, আমি আপনার সাথে কথা বলতে চাই না, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। 1000 বার করব, তুমি আমার স্বামী। আপনাকে আমি স্ত্রী মানি না, আমার গার্লফ্রেন্ড আছে। আপনাকে ডিভোর্স দিয়ে তাকে আমি বিয়ে করব। ওই আয়রা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ। জানো 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 সাথ চলনাই, জানো 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 সাথ চলনাই। একদম আমার সামনে হাসবেন না। এত মিথ্যা বলো কেন? আমি কখন মিথ্যা বললাম? এই যে বললে আয়রা তোমার গার্লফ্রেন্ড। ঠিকই তো বলেছি। আয়রা আমাকে সব বলেছে, তুমি আর আয়রা শুধুমাত্র ভালো বন্ধু। একদম রাগ হয়ে গেল। পেতনিটার কি দরকার ছিল সত্যিটা বলার? জান্নাতকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসতে লাগলাম। কোথায় যাচ্ছ? আমার হাত ছাড়েন। না, আমি ছাড়বো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
তোমার সাথে যেসব ব্যবহার করেছি শুধুমাত্র রাগের বশে, আর কিছু না। এই যে শোনেন, আপনার এসব আজাইরা কথা শোনার টাইম আমার নেই, সরেন এখন। সত্যি আমি সরি বাবু। তোর সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? আর কতবার তোকে বলবো আমি তোকে আর ভালোবাসি না? এখন তোর জন্য যদি আমার মনে কিছু থেকে থাকে তাহলে সেটা শুধুমাত্র ঘৃণা। চুপ করে আছে সব স্টুডেন্টস আর টিচাররা আমাদের দেখছে। যদি হ্যাপি থাকতে চাস তাহলে আমার সামনে আর আসবি না, যদি আসিস তাহলে আমার। দয়া করে এমন বাক্য উচ্চারণ করো না। তুই আবার আমাকে স্পর্শ করছিস। সরি, আমার ভুল হয়ে গেছে, কিন্তু কিছু কথা তোমাকে আজ বলতে চাই। আমি তোমাকে সেদিন থেকেই ভালোবাসি, যেদিন থেকে আমি তোমাকে অপমান করার পরেও আমার পিছু পড়ে থাকতে। তোমার পাগলা মনকে অনেক বেশি ভালোবাসি, তাই বারবার ফিরিয়ে দিয়েছি। সেদিন ট্যুরে যাওয়ার সময় আমাকে ঘুমন্ত ভেবে ছবি আর কপালে চুমু দিয়েছিলে, সেদিন আমার কতটা ভালো লেগেছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু সেদিন রাতে যে আমাদের বিয়ে হলো, সেটা আমাদের অনিচ্ছাবশত হলেও তোমাকে আমি স্বামী ভাবতাম। কিন্তু তোমাকে আমি মারি, সেটার কারণ আমি চেয়েছিলাম আমাদের বিয়েটা অনেক ধুমধাম করে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টো কিছু অপরিচিত মানুষদের নিয়ে বিয়েটা হলো। তোমাকে অনেকবার ভালোবাসি বলতে চেয়েও বলতে পারিনি। কেন জানো? সেটার কারণ ছিলে তুমি নিজেই। যদি কিডন্যাপার না হয়ে ঠিকভাবে কথা বলতে, তাহলে অনেক আগেই আমি তোমাকে মেনে নিতাম। কিন্তু আমার সব সময় ভয় হতো, যদি কিডন্যাপার তোমার কিছু একটা করে দেয়, অনেক বেশি ভয়ে থাকতাম। তাই তোমাকে সব সময় চোখে চোখে রাখতাম। আরো অনেক এমন কাহিনী আছে যেটা তোমাকে বলার মতো মন মানসিকতা আমার এখন নেই। কোর্ট থেকে জেনেছি তুমি ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করছো। চিন্তা করো না, আমি নিজেই কোর্ট থেকে ডিভোর্স লেটারটা তুলে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দেব। তখন তুমি ইচ্ছা মতো চলতে পারবে। আমি আর কখনো তোমাকে বিরক্ত করার জন্য সামনে আসবো না। ভালো থেকো, আল্লাহ হাফেজ। অশ্রু ভারাক্রান্ত চোখ নিয়ে চলে গেল। জান্নাতকে এই সময়টাই আমার কি বলা দরকার সেটা আমার জানা নেই। জানবো কি করে? মাথাটাই তো কাজ করছে না। কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছি। কতটা সময় দাঁড়িয়েছিলাম সঠিক মনে নেই। আজ আর ক্লাস নেওয়ার জন্য জান্নাত ক্লাসে আসেনি। মনটা খারাপ হয়ে গেল। মেয়েটার সাথে বেশি করে ফেললাম না তো? বাসায় আসার পর আইরা কল দিয়ে জানিয়ে দিল জান্নাত জেরিকে বাসায় নিয়ে আসছে। কথাটা শুনে অনেক ভালো লাগলো। মেয়েটা তাহলে নিজের ভুল বুঝতে পারছে। পরের দিন আজকেও জান্নাতকে কলেজে দেখলাম না। অনেক খুঁজেও পেলাম না। জান্নাতের নাম্বারে কল দিলাম কিন্তু বন্ধ শোনাচ্ছে। রেগে হয়তো বন্ধ করে রাখছে। সেদিন আর ক্লাস না করে বাসায় চলে আসলাম। রাতে ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, তখন ফোনে একটা মেসেজ আসলো। ওপেন করে দেখলাম জান্নাতের মেসেজ। লেখা ছিল, ডিভোর্স লেটার জেরির থেকে পেয়ে যাবে, ভালো থেকো, গুড বাই। মেসেজ পড়ে জান্নাতের ফোনে কল দিলাম কিন্তু বন্ধ দেখাচ্ছে। এবার রাগ হয়ে গেল। কাল জান্নাতের বাসায় যাব, তারপর বুঝবে আমি কি করতে পারি। সকাল হতেই বাজারে চলে গেলাম। দেখে দেখে সুন্দর আর তাজা তাজা গোলাপ ফুল কিনে জান্নাতের বাসায় চলে আসলাম। জেরি থেকে ডিভোর্স লেটার নিয়ে জান্নাতের সামনে গিয়ে ছিঁড়ে ফেলে গোলাপ দিয়ে নতুন করে প্রপোজ করব। বাসার কলিং বেল বাজাতেই আঙ্কেল দরজা খুলে দিল। কেমন আছেন শ্বশুর আব্বা? এতদিন আমার মেয়েকে কষ্ট দিয়ে এখন বলছে শ্বশুর আব্বা? এসব বাদ দেন, আর এখন বলেন জেরি কোথায় আছে? রুমে আছে। ঠিক আছে, ওর সাথে আমার কিছু কথা আছে। ও যাও, ও রুমেই আছে। জেরি রুমে এসে দেখলাম জান্নাতের সেই নীল ডায়েরিটা পড়ছে। তোকে এটা পড়তে দিল? ও তুমি? এখন বারণ করার কেউ নেই। মানে? আপু বারণ করবে, কিন্তু সেই আপুটাই তো আর বাসায় নেই। বাসায় নেই তাহলে কোথায় গেছে? আমার সাথে আসো। কোথায়? আপুর রুমে। কেন? গেলেই বুঝতে পারবে, আসো। চল। দুজন মিলে জান্নাতের রুমে আসলাম। এটা পড়ো। কি এটা? নিজেই দেখো। জেরি, আমি হয়তো তোকে অনেক বেশি কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস কর, তোকে যতটা কষ্ট দিয়েছি তার থেকেও বেশি কষ্ট নিজে পেয়েছি। আমার রুমে একটা ডায়েরি আছে, যেটা তুই ধরলেই বকা দিতাম। কিন্তু তুই কি জানিস ডায়েরিটাতে কি লেখা আছে? আমি আজ তোকে পারমিশন দিয়ে গেলাম, ডায়েরিটা এখন তোর। তুই এখন পড়তে পারিস, আর আমাকে নিয়ে চিন্তা করিস না। আব্বুকে বলিস আমি বড় পাপার অফিসে জব করে নিজেকে গুছিয়ে নিতে পারবো। আমার মতো তুই আবার আব্বুকে ছেড়ে যাস না। আব্বুকে সাথে নিয়ে ভালো থাকিস। এখন তুমি ডায়েরিটা পড়ো। কি আছে এখানে? তুমি নিজেই জানতে পারবে কতটা সত্যি লুকিয়ে আছে এখানে। ঠিক আছে, তুমি পড়ো, আমি আমার রুমে আছি। জেরি রুম থেকে বের হতেই ডায়েরিটা খুললাম। আম্মু, তুমি পচা পচা না হলে আমাদের একা রেখে চলে যেতে না। ছোট বোনটা এখনো অনেক ছোট, মাঝে মাঝে আম্মু বলে কান্না করে।
আম্মু, আমি নিজেও আড়ালে গিয়ে চোখের জল ফেলি শুধু তোমার জন্য। তোমার সাথে আমাকে নিয়ে গেলে তোমার কি সমস্যা হতো? আরো ভালো হতো, কারণ আমরা দুজন একসাথে বসে আড্ডা দিতাম, গল্প করতাম। পরের পৃষ্ঠাতে গেলাম। জানো আম্মু, আজ রাস্তায় দেখছিলাম একটা মা তার ছেলে মেয়ের সাথে মজা করছে। সন্তানরা তার মায়ের কাছে আবদার করছে আর সেটা তিনি পূরণ করছে। তাদের এমন আনন্দ দেখে নিজের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়েছে। খুব মিস করছি তোমাকে আম্মু। আমার পড়াশোনা করার জন্য আব্বু আমাকে দেশের বাইরে পাঠাবে, একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু আব্বুকে কিছু বলার আমার সাহস নেই, কারণ তুমি চলে যাওয়ার পর ইনি আমাদের দু বোনকে আগলে রেখেছে। খুব খারাপ লাগছে, আব্বু জেরিকে রেখে চলে যেতে হচ্ছে। এইভাবে আরো কয়েক পৃষ্ঠা পড়ার পর আবার পড়তে শুরু করলাম। আজ অনেক আনন্দ লাগছে। দীর্ঘ 6টা বছর পর দেশে আসলাম। জেরিকে ধরে অনেক কান্না করছি। জেরি অনেক বড় হয়ে গেছে, এবার জিএসসি এক্সাম দিয়েছে। বাসায় এসে অন্য আরেকজনকে মিস করছি, সেটা হলো ওই কুত্তাটা যার জন্য তুমি আমাকে অনেক বকা দিতে। বান্দরটাকে এখন খুঁজে ইচ্ছা মতো মারতে পারবো, কিন্তু কেউ কিছু বলতে পারবে না, কারণ তুমি তো আর নেই। আর এই 6টা বছরের নিলয়ের সাথে একটা কথাও হয়নি, তবে খুব শীঘ্রই ওকে না জানিয়ে সারপ্রাইজ দিব। পৃষ্ঠা উল্টালাম। আমি ভাবতেই পারিনি ক্লাসের সেই বাদর ছেলেটা নিলয় হবে, তবে আগের থেকে এখন অনেক কিউট হয়েছে। শুধু কিউট না, একটা বদমাইশও হয়েছে। সব টিচারকে সম্মান দিলেও আমাকে একটুও দেয় না, তাই সব সময় থাপ্পড় আর ঝাড়ের উপরে রাখি। গত পরশু সবার আড়ালে আমার আর নিলয়ের বিয়ে হয়ে গেছে। মেজাজ খারাপ থাকলেও অনেক ভালো লাগছে। আমার ইচ্ছা ছিল অনেক ধুমধাম করে বিয়েটা হবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হয়তো এটা নিলয়ের প্ল্যানিং ছিল, তা না হলে এভাবে মোটেও বিয়ে হতো না। সবাই আমাকে কষ্ট দেয়, নিলয়কে ভালোবাসি, কিন্তু ও আমার ভালোবাসা নিয়ে খেলা করছে। জেরির সাথে মিলে কিডন্যাপ করার প্ল্যান করে, যেটা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। মাথায় রাগ হওয়ার জন্য নিলয়কে অনেক জোরে থাপ্পড় দিছি, আর একটু আগে তোমার মেয়েকে মারছি। জেরিনকে আমি মারতে চাইনি আম্মু, কিন্তু ও যেটা করেছে সেটার জন্য অনেক রাগ হচ্ছিল, তাই ওর সাথে একটু বেশি করে ফেলছি। তবে আম্মু তুমি ভেবো না, আমি ওকে মেরে হ্যাপি থাকবো। এখনই আমি হাত কাটছি, সাথে ওর কপাল থেকে যতটা রক্তক্ষরণ হয়েছে তার থেকেও বেশি রক্ত আমি আমার কপাল থেকে বের করছি। দেখলে আম্মু আমার রক্ত? আজ জেরিকে হোস্টেলে রেখে আসলাম। কেন জানো? আমি এখন প্রতিটা রাতে নিজেকে কষ্ট দিতে চাই। আমি জানি জেরি মাঝে মাঝে আমার রুমে উকি মেরে দেখে আমি কি করছি। জেরি যেন এটা জানতে না পারে, তাই ওকে হোস্টেলে পাঠিয়ে দিলাম। আর নিলয়কে কষ্ট দিতে আমার আর ভালো লাগছে না, কিন্তু ওর উপর আমার অভিমান জন্মেছে। যতক্ষণ না আমার অভিমান শেষ হবে ততক্ষণ আমি ওকে কষ্ট দিয়েই যাব। তোমার মতো আজ জেরিকেও অনেক মিস করছি। পাগলিটা হোস্টেলে কি করছে না করছে আল্লাহ ভালো জানে। এসব শুধু নিলয়ের জন্য হয়েছে। হারামিটা কেন আমাকে কষ্ট দিতে গেল? এখন ওকে অনেক মারতে ইচ্ছে করছে। এই নিয়ে 15 বার হাত কাটলাম আম্মু। হাতের অনেক জায়গায় ক্ষত হয়ে গেছে, তাই ফুল ড্রেস পরতে হবে। সেটা না করলে আব্বু দেখে অনেক কষ্ট পাবে। কাল নিলয় আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, সবার সামনে মারছে, অনেক কথা বলে অপমান করতেও ভুলে যায়নি। জেরিকে সকালে বাসায় নিয়ে আসছি। পাগলিটাকে সারা দিন সময় দিছি, অনেকবার ক্ষমা চেয়েছি, বলে ক্ষমা করেছে, কিন্তু আমি জানি ও আমাকে ক্ষমা করতে পারেনি। এখানে থাকলে নিলয় হয়তো আরো বেশি আমাকে কষ্ট দিবে, যেটা আমি সহ্য করতে পারবো না। তাই এখনই সবাইকে না জানিয়ে বাসা থেকে চলে যেতে হচ্ছে। বড় পাপার অফিসে জব করে নিজের জীবনকে পরিচালনা করতে পারবো। অফিসের পাশে একটা ফ্ল্যাট বাসা থাকতে হবে। জানি অনেক কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট এত বেশি কষ্ট দিবে না। আজ থেকে ডায়েরিটাতে কোনো লেখা হবে না, এটাকে এখানেই রেখে যেতে হচ্ছে, যেন আমার পাগলি বোনটা আমাকে ভুল না বোঝে। ভালো থেকো আম্মু ওপারে, আর আব্বু জেরির আর জন্য দোয়া করো। নিলয়কে করতে আবার ভুলে যেও না। সবার জন্য উপর থেকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ। চোখের জল আজ না চাইতেও পড়তেই আছে। ডায়েরির পাতা ভিজে গেছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আমার ভুল হয়ে গেছে জান্নাত, প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমার অগোছালো জীবনটাতে ফিরে আসো। নিজেকে স্বাভাবিক করে জেরি রুমে গিয়ে দেখলাম কান্না করছে। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, আমি সত্যি আপুকে এতদিন ভুল বুঝে আসছি। ভেবে আসছি আপু একটা পথরাগী মেয়ে, কিন্তু আমার আপু মোটেও তেমন না। আপু অনেক ভালো একটা মেয়ে, এমন আপুকে ভাগ্য করে পেতে হয়। কিন্তু দেখো, ছোটবেলার মতো এখনো আবার হারিয়ে ফেলছি। জান্নাত ফিরে আসবে, আমি আঙ্কেলের সাথে কথা বলছি, তুই রুমেই থাক। রুম থেকে বের হয়ে আঙ্কেলের রুমে আসলাম। আপনাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বল। আঙ্কেল, আমি চাই আমি আপনার বড় ভাইয়ের অফিসে জব করতে। সেটা সম্ভব না। কেন সম্ভব না? বড় ভাই এখন আমেরিকা থাকেন, আর সেখানেই তার অফিস। তো কি হয়েছে? তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে।
আমার আর পড়াশোনা করতে হবে না। আপনি আপনার ভাইকে বলেন আমি ওনার অফিসে জয়েন করছি, কিন্তু এটা জান্নাত যেন না জানে। কিন্তু নিলয়, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি বাসায় গিয়ে সব প্যাক করে নিচ্ছি, পরশু আমি রওনা দিচ্ছি। যদি জান্নাত জেনে যায় তখন? সেটার জন্যই তো বললাম আপনার ভাইকে বলে রাখতে, যেন কেউ না জানে। ঠিক আছে। ভাইয়া আমিও যাব। তুই গেলে আঙ্কেল একদম একা হয়ে পড়বে। মাঝে মাঝে কল দিয়ে সব বলবো তোকে। ঠিক আছে। এখন আমি যাচ্ছি। ঠিক আছে। বাসা থেকে বের হয়ে ভাইয়াকে কল দিয়ে বাসায় থাকতে বললাম, কারণ জানতে চাইলে বলছি। বাসায় এসে সব বলছি। বাসায় এসে সবাইকে নিচে ডাকলাম। এইভাবে চেঁচাচ্ছিস কেন? এখনো চেঁচানোর কিছু হয়নি। যদি তোমরা আমার কথা না শুনো তাহলে চেঁচাবো। কি বলবি সেটা বল। আমি আমেরিকা যাব। কেন? জান্নাতকে আনতে। জান্নাতকে আনতে যাবে মানে? সব খুলে বললাম। কিন্তু নিলয়। ভাইয়া তুই কি কিছু বলবি না? ও কি বলবে? আব্বু ও যেটা বলছে ভালোর জন্যই বলছে। নিলয় জান্নাতকে ছেড়ে ভালো থাকতে পারবে না, তাই ওকে যেতে দাও। যদি জান্নাত না আসে? ও আসবে। তুই কিভাবে এটা বলতে পারিস? তুমি বুঝবে না। ভাইয়া তুই প্লিজ আমার পাসপোর্ট করে দে, সেটাও কালকের মধ্যে। ঠিক আছে আমি দেখছি। দেখা দেখি সময় নাই। হবে এখন হ্যাপি? আগে কর তারপর। হুম। সবার সাথে কথা বলে রুমে আসলাম। 2 দিন আলাদা কোনো কাজ করলাম না। পরিবার এবং বন্ধুদের পুরোটা সময় দিয়েছি। আজ রাত 8:15 ফ্লাইট। এয়ারপোর্টে এসে সবাইকে বিদায় দিয়ে প্লেনে উঠলাম। কিছু সময় পর আমাদের ফ্লাইটটা উড়াল দিল। ভাবছি জান্নাতকে কিভাবে লাইনে আনতে হবে। মাথার মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব চলতেই আছে। যদি জান্নাত আমাকে ফিরিয়ে দেয় তখন কি হবে? নিজের অজান্তেই মেয়েটাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। বারবার ওকে অপমান করে ফিরিয়ে দিছি। এখন যদি জান্নাত আমাকে ফিরিয়ে দেয় তাহলে আমার কি হবে? না না, জান্নাত মোটেও আমাকে ফিরিয়ে দিবে না। প্রয়োজন হলে ওর পিছু লেগে থাকবো। তবুও ওর ভালোবাসা আদায় করে নিজের পেতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে আসছে বুঝতেই পারিনি। ফ্লাইটের স্পিকার অন করে সবাইকে জানিয়ে দিল আর মাত্র 5 মিনিট পর আমাদের ফ্লাইটটা ল্যান্ডিং করাবে। শুনে সবাই প্রস্তুতি নিয়ে সিট বেল্ট ভালো করে আটকে দিলাম। ঠিক 5 মিনিট পর ফ্লাইট ল্যান্ডিং করলো আমেরিকা এয়ারপোর্টে। ফ্লাইট থেকে নেমে বাইরে চলে আসলাম। অপরিচিত জায়গা, অপরিচিত স্থানে কিছুটা নার্ভাস লাগছিল। এয়ারপোর্টের বাইরে এসে একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সিতে উঠে একটা ফ্ল্যাটের ঠিকানা দিয়ে সেখানে যেতে বললাম। বাঙালি? হুম। আমিও। তো এখানে কেন আসছে? বউ রাগ করে চলে আসছে। তাকেই নিতে তার বড় পাপার সাথে দেখা করতে আসছি। আপনার বাসা তো বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশ। আমার কলকাতা। ও। হুম। ভাই আপনার নাম জানতে পারি? হুম, অবশ্যই। আমি নিলয়। ট্যাক্সি চালকের সাথে কথা বলতে বলতে গন্তব্য স্থানে এসে পৌঁছালাম। তবে এটা জান্নাতের বড় পাপার বাসা না। এই বাসা একটা আলাদা ফ্ল্যাট। শুধুমাত্র থাকার জন্য ভাইয়া ভাড়া নিয়েছেন। বাইরে একটা লোক দাঁড়িয়েছিল। তার থেকেই বাসার চাবি নিয়ে ভিতরে গেলাম। অনেক সুন্দর ফ্ল্যাটটা। তাছাড়া এত বড় উন্নত দেশে কি যেমন তেমন ফ্ল্যাট থাকে নাকি? আগে থেকে সবকিছু গোছানো ছিল বিধায় নতুন করে আমাকে বাসা গোছানোর প্রয়োজন পড়ল না। বাথরুমে গিয়ে অনেকটা সময় নিয়ে শাওয়ার নেওয়ার পর রুমে আসলাম। বাসায় সবকিছু থাকলেও খাওয়ার জন্য কিছু নেই। রেডি হয়ে বাইরে একটা রেস্টুরেন্টে গেলাম। দিনটা একাকিত্বর মাঝেই পার করতে হলো। পরের দিন সকালে হালকা নাস্তা করে জান্নাতের বড় পাপার অফিসে গেলাম। তুমি কে আর এখানে কেন এসেছো? আমি নিলয় এবং আমার এমডি স্যারের সাথে কথা বলা উচিত। তো বলবেন এমডি স্যার কোথায়? কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। ঠিক আছে। তুমি কোথা থেকে এসেছো? বাংলাদেশ থেকে। আমাকে আর কিছু না বলে ফোনে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আমাকে নিয়ে একটা কেবিনের সামনে গিয়ে ভিতরে যেতেই বলল। বুঝতে দেরি হলো না, এটা স্যারের রুম। স্যার আসবো? আসো, বসো এখানে। ধন্যবাদ। তোমার রফিক আঙ্কেল আমাকে সব বলেছে। জানোই তো মেয়েটা একদম জেদি। তারপরে কোনো কষ্ট দিতে গেলে হুম। এখন কি করতে হবে আমাকে? আপনার কিছু করতে হবে না, শুধু আমাকে আপনার অফিসে জবের জন্য রেখে দেন। ঠিক আছে, তোমার যেদিন ইচ্ছা সেদিন থেকেই তাহলে জয়েন করো। আমার ইচ্ছা আজ থেকেই। ঠিক আছে, চলো। স্যার আরেকটা কথা। কি? আমার কেবিনটা জান্নাতের কেবিনের সাথে দিবেন, যেন দেখতে পারি। ঠিক আছে, চলো। আর এই স্যার বলবে না, তুমি আমাদের মেয়ের জামাই। ঠিক আছে, বাট আমার পরিচয়টা কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, আমাকে রফিক সব বলেছে। ধন্যবাদ স্যার। স্যার না আঙ্কেল? ঠিক আছে আঙ্কেল। আঙ্কেলের কেবিন থেকে বের হয়ে আমার ডেস্কে আসলাম। জান্নাতকে দেখতেই মনের মধ্যে অজানা এক বাতাস বয়ে গেল। মনের মধ্যে কষ্টটাকে পুষে রেখে জব করে যাচ্ছে।
তবে জান্নাতকে দেখে অনেক বেশি অবাক হয়েছি। দেশে থাকতে কখনো শার্ট প্যান্ট পরা দেখিনি, কিন্তু এখানে এসে এমন ড্রেস পরার জন্য ভিন্ন রকম লাগছে। আঙ্কেলের ডাকে বাস্তবে ফিরলাম। এটা তোমার ডেস্ক। ওকে স্যার। জান্নাতের দিকে আয় তো। আসছি। এতটা সময় আমাকে দেখেনি, কিন্তু আঙ্কেলের ডাকে উঠে এসে আমার দিকে তাকালো। প্রথমে এক নজরে কিছু সময় তাকিয়ে থাকার পর মাথা নিচু করে নিল। জান্নাত, তুই নিলয়কে ওর কাজ বুঝিয়ে দিস তো মা। বড় বাবা, এটার জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় না? দেখা যায়, বাট তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী না। ঠিক আছে। তোরা দুজন কথা বল, আমি আসছি। আঙ্কেল চলে গেল। কেমন আছো জান্নাত? এদিকে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করতে হবে। আমি তোমাকে একটা প্রশ্ন করছি। উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। তোমার সাথে এত যা করেছি সেসবের জন্য আমি সরি। এটা আপনার বাসা না, এটা কাজের জায়গা। ভালো লাগলে কাজ করুন, না হলে রিজাইন লেটার দিয়ে চলে যান। তুমি কি আমার উপর এখনো রেগে আছো? আপনি আপনার কাজ করুন, কোনো সমস্যা হলে জিজ্ঞেস করবেন। আমার কোনো সমস্যা নেই, সব সমস্যা তোমার। কেন আমার সাথে এমন করছো? বাই। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জান্নাত নিজের ডেস্কে গিয়ে বসলো। এমনিতেই মন খারাপ, তার উপর জান্নাতের এমন কথা বলা জাস্ট অসহ্য লাগছিল। চেয়ারে আর বসলাম না, ডেস্ক থেকে একটা ফাইল নিয়ে জান্নাতের ডেস্কে গেলাম। এই ফাইলটার কিছু বুঝতে পারছি না। আপনি এই ফাইলটাকে লক্ষ্য করেছেন? হ্যাঁ, প্রথম থেকে সমস্যা। এই সাদা ফাইল? ও সরি, ভুল করে এটা নিয়ে আসছি, অন্যটা আনতে হবে। আপনার কিছু আনতে হবে না, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। আসো। জান্নাত আমার ডেস্কে এসে কাজ বুঝিয়ে দিল, কিন্তু ওর কথার কোনো পয়েন্ট আমি বুঝতে পারিনি। পারবো কি করে? আমার চোখটাই তো ছিল জান্নাতের ওই চেহারাটাই। বুঝতে পারছেন না, আবার প্রথম থেকে বলো। শুনুন। এইভাবে আরো 3 বার যাওয়ার পর জান্নাতের কথাগুলো শুনলাম। বেশি কাজ না করে সারাটা দিন জান্নাতের দিকে তাকিয়ে থেকেই পার করলাম। অফিস টাইম শেষ করে বের হয়ে জান্নাতকে কিছু একটা বলতে যাব, তার আগে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে না থেকে ফ্ল্যাটে চলে আসলাম। কয়েকটা দিন জান্নাতের পেছনেই কেটে গেল। সবসময় কথা বলার সময় বিরক্তিকর ভাব নিয়ে কথা বলে, হয়তো আমাকে সহ্য করতে পারে না, তবে আমার কিছু যায় আসে না। জান্নাতকে সাথে নিয়ে দেশে যাব, এটাই ফাইনাল। রুমে শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না। এখানকার আবহাওয়ার সাথে নিজেকে এখনো খাপ খাইয়ে নিতে পারিনি। শুয়ে শুয়ে জান্নাতের কথাই ভাবছি, তখনই আঙ্কেলের কল আসলো। নিলয় আজ অফিসে আসলো না যে? শরীরটা একটু খারাপ আঙ্কেল। কেন, কি সমস্যা? এমনি নতুন জায়গা, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হয়তো জ্বর আসছে। ও, মেডিসিন খেয়ে বাসায় থাকো। জি। এখন রাখছি, সাবধানে থেকো। ঠিক আছে ভাই। আঙ্কেলের সাথে কথা বলা শেষ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা আর হলো না। 15 মিনিট পরেই কলিং বেলের শব্দ পেয়ে উঠে গেলাম। দরজা খুলে অনেকটা অবাক না হয়ে পারলাম না। এই সময় জান্নাত এখানে? কিছু বলতে যাব তার আগে ভিতরে ঢুকে আমাকে প্রশ্ন করলো, মেডিসিন কোথায়? তুমি নিজেই তো আমার মেডিসিন। একদম ঢং করবেন না, যেটা বলছি সেটা সোজাভাবে উত্তর দেন। কি জানতে চাও? ছাড়ুন আমাকে। যদি না ছাড়ি? চিৎকার করব। তো চুপ করে আছো কেন, করো। ছাড়ুন বলছি। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কি হয়েছে? আমার কি হবে? তোমার কি হয়েছে তাই বলো। আমার কিছু হয়নি। তাহলে আমাকে কষ্ট দিচ্ছ কেন? আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই এসব নিয়ে আমি আর কিছু বলতে চাই না। ঠিক আছে, আমি তোমার মুখ খোলার ব্যবস্থা করছি। জান্নাতকে দেয়ালের সাথে চেপে ধরে এক হাত দিয়ে ওর গাল ধরে দুজনের ঠোঁট এক করে দিলাম। অনেকটা সময় নিয়ে জান্নাতের ঠোঁট জোড়াকে নিজের দখলে রেখে মিষ্টি ভালোবাসা উপভোগ করতে লাগলাম। হঠাৎ করে জান্নাত ধাক্কা মেরে দূরে ঠেলে দিল। অগ্নিময় চোখ আর মুখে লজ্জার ছাপ, এখন যেন জান্নাতকে আগের থেকে আরো বেশি সুন্দর লাগছে। কেমন লাগলো সোনা বউ? একদম আমাকে বউ বলবি না, আমারই ভুল হয়েছে বড় বাবার কথা শুনে তোকে দেখতে এসে। কি বলতে চাইছো তুমি? এখানে তুমি তোমার নিজের ইচ্ছাতে আসো নাই। আমার বয়ে গেছে তোর কাছে নিজ ইচ্ছাতে আসতে। সবার কাছে কথাটা স্বাভাবিক লাগলেও আমার কাছে এটা মোটেও কোনো স্বাভাবিক কথা ছিল না। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করছিলাম। ভাবতেও পারিনি জান্নাত অন্যের কথাতে আমার কাছে আসবে। হয়তো আমাকে আর ভালোবাসে না, বাসলে কখনো এভাবে কথা বলতো না। এভাবে হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? দুটো জান্নাতকে এক করতে পারছি না। একটা মেয়ে ছিল যে কিছুদিন আগেও আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু আমার সামনে যে মেয়ে দাঁড়িয়ে আছে সে মোটেও আমার ভালোবাসা জান্নাত না। বাসায় সবাইকে কথা দিয়েছিলাম আমার জান্নাতকে সাথে নিয়ে দেশে ফিরবো, কিন্তু সেই জান্নাতটাই তো আর নেই, অনেক আগেই হারিয়ে গেছে। তুমি আমার একটা কথা রাখবে প্লিজ? আর কখনো বলবো না। কি? লাস্ট একবার আমাকে জড়িয়ে ধরবে? সরি। আমাকে আর কোনো কথা বলার সময় না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। মাথার মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জান্নাত কি সত্যি আমাকে ভালোবাসে নাকি শুধুমাত্র তার ভালো লাগা? আরো 2 দিন অফিসে গেলাম না। এক মনে দেশে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু কি নিয়ে যাব?
যার জন্য এসেছি সেই তো আমার সাথে যেতে নারাজ। মাথার মধ্যে থেকে সব চিন্তা ভাবনা ঝেড়ে ফেললাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম। জান্নাত একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে, সেদিকে কান না দিয়ে ডেস্কে বসে কাজ করতে লাগলাম। অনেকটা সময় কাজ করার পর হ্যারি আসলো। কি ভাই, এতদিন কোথায় ছিলেন? একটু অসুস্থ ছিলাম। স্যার কিন্তু কয়েকদিন অফিসে আসবে না। কেন? কিছু একটা কাজ আছে বলছে। সবাই এখন যার যার মতো কাজ করবে। কোনো সমস্যা হলে জান্নাত ম্যামের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে বলেছেন। ও ঠিক আছে ভাই, আসছি। আপনি কাজ করেন। হুম। হ্যারি চলে যাওয়ার পর আবার কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর জান্নাতের সাথে কথা বলা মেয়েটা আমার কাছে আসলো। আমি ভাবতে লাগলাম, ওনার মনে হয় কোনো কাজ নেই, সব সময় সবার সাথে কথা বলে। হাই। হাই। বাঙালি তাই না? জি। আমিও। বাংলায় কথা বলে দেখেই বোঝা যায়। রাইট বলেছেন। আপনার নাম কি? নিলয়। আর আমি জাকিয়া। নাইস। আপনাকে তো গতকাল দেখলাম না। আসছিলাম না তাই। কেন? অসুস্থ তাই। প্রেম করেন? ভালোবাসি একজনকে, কিন্তু সে বাসে না। সো স্যাড। হুম। ওকে, তাহলে ফ্রেন্ড। ওকে। আপনি এখানে? নিউ জয়েন করেছি। আপনি এখানে পরিবারের সাথে থাকেন? না, একা থাকি। রান্না করতে পারেন? না, কেন? তাহলে খাবার পান কোথায়? রেস্টুরেন্ট থেকে কিনতে হয়। যে টাকা স্যালারি পান সেটা তো আপনার নিজের পেছনে শেষ হয়ে যায়, বাসায় কি পাঠান? জান্নাত হঠাৎ করে বলে উঠল, এত কথা কিসের? সবাই নিজের কাজে মনোযোগ দেন। মনে রাখবেন, এটা কথা বলার জায়গা না, এটা একটা অফিস। উনি আমাদের উদ্দেশ্য করে বলছেন, আপনি এখন ডেস্কে গিয়ে কাজ করেন। ঠিক আছে, পরে কথা হবে। হুম, বাই। জাকিয়া নিজের ডেস্কে চলে গেলে আবার কাজে মনোযোগ দিলাম। অনেকটা সময় কাজ করার পর জাকিয়া আসলো। লাঞ্চ করবেন না? হুম, করব। তাহলে আসুন। আর আপু, তুই যাবি না? হুম, যাব। আয় তাড়াতাড়ি। তিনজন মিলে লাঞ্চ রুমে আসলাম। নিলয়, এই হচ্ছে আমার আপু। আর আপু, এটা হচ্ছে নিলয়, বাংলাদেশ থেকে। ও হাই নিলয়। হ্যালো আপু, কেমন আছেন আপু? জাকিয়া, তুই ওনাকে বল আমার কোনো ভাই নেই। আর একবার যদি আপু বলে, আমি তার মুখের দাঁত ফেলে দেব। কেন আপু? ভয় পাবেন না, আমাকে বা জাকিয়া কাউকে থাপ্পড় দেয়নি। লাঞ্চ করার টেবিলে উপরে দিয়েছে। আপু, তুই রাগ করছিস কেন? তুই ওকে বল আমার সাথে যেন কথা না বলে। যদি বলে কি করব নিজেও জানি না। তুমি শান্ত হও, ও তোমাকে আর কিছু বলবে না। নিলয় চুপ, ঠিক আছে? ঠিক আছে। সবাই মিলে লাঞ্চ করার পর জান্নাত আগে ভাগে বেরিয়ে গেল। জাকিয়া, জান্নাত তোমার কেমন আপু? আমার চাচুর মেয়ে। জান্নাত তোমার কাজিন? হ্যাঁ। তাহলে তুমি নিজের বাবার অফিসে কিভাবে কাজ করছো? আমার কাজ করতে ভালো লাগে তাই। একটা হেল্প করতে পারবে? কি হেল্প? তার আগে তোমাকে কিছু কথা বলি, শোনো। ওকে, বলো। জান্নাত আর আমার সম্পর্কে সবটাই খুলে বললাম। তার মানে আপনি আমার একমাত্র দুলাভাই? হুম। তো এখন আমাকে কি করতে হবে? যা যা করতে বলি। কিন্তু আপু যদি রাগ করে? করবে না, করলে আমি এখান থেকে দেশে চলে যাব, কারণ এভাবে আর চলা সম্ভব না। ঠিক আছে, তাই হবে। দুজনে মিলে প্ল্যান করে যার যার ডেস্কে গিয়ে বসলাম। জাকের ডেস্ক আমার সামনে থাকাতে খুব ভালোভাবেই প্ল্যানটা কাজে লাগাতে লাগলাম। জান্নাতকে দেখিয়ে দেখিয়ে জাকিয়ার সাথে কথা বলতে লাগলাম। বলতে গেলে অনেকটা প্রেম নিয়ে কথাবার্তা বলছিলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম দাঁতের উপর দাঁত দেখে রাগী চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। দিনটা এইভাবেই পার করলাম। পরের দিন অফিসে বসে জাকিয়ার সাথে হেসে হেসে কথা বলছিলাম, কিন্তু কোথা থেকে যেন বউটা কলার ধরে অফিসের অডিটোরিয়াম রুমে নিয়ে গেল। অনেকটা সময় ধরে লক্ষ্য করছিলাম জান্নাত আমার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে, কিন্তু সেদিকে চোখ না দিয়ে রাগানোর জন্য আরো বেশি করে কথা বলছিলাম, যেটা ফলস্বরূপ বাচ্চা ছেলেটাকে কলার ধরে একা একটা রুমে নিয়ে আসলো। দুজনে চুপ করে আছি, তাই আমি নিজেই কথা বলা শুরু করলাম। কলার ছাড়ো। ছাড়বো না। আমি ধরলে তো দোষ হবে, আমিও ধরি। কি ধরবি তুই? আমার যেটা ধরে আছো। লজ্জা করে না মেয়েদের এমন কথা বলতে? তোমার লজ্জা লাগে না একটা নিষ্পাপ ছেলেকে একা পেয়ে নির্যাতন করতে? কুত্তা, তুই নিষ্পাপ ছেলে। নয়তো কি? তোকে জুতা দিয়ে মারা দরকার। তোমাকেও। মারলে কেন? তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না।
শুধু জাকিয়ার সাথে বলবো। কারোর সাথেই বলতে পারবি না। কেন বলবো না? আমি বলছি তাই। তুমি কে? আমি কে তাই না? তো কিছু বলার সুযোগ না দিয়েই দুজনের ঠোঁট এক করে দিল। আহা, আমি তো এটাই চাইছিলাম। গোলাপ রাঙা ঠোঁটের উষ্ণতা পেতেই যে এত প্ল্যান। জান্নাতের এমন ডাকে সাড়া না দিয়ে কোনো উপায় নেই। ওর সাথে তাল মিলাতেই আমার মাথার চুল খামচে ধরলো। দুজনে এভাবে অডিটোরিয়াম রুমে থাকার পর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। কি হলো? এভাবে কান্না করছো কেন? আরে বলবে তো। তুই একদম ভালো না। আমি বারণ করে দিতেই অন্য মেয়ের সাথে প্রেম করতে শুরু করছিস। ওটা তো অন্য কোনো মেয়ে না, তোমার কাজিন শোনাবো। একদম বউ বলবি না। তুই আমাকে ডিভোর্স দিয়েছিস। আর তুই জাকিয়াকে কিভাবে চিনিস? কথা বলতে বলতে আর ওর সাথে প্ল্যান করি তো তোমার ঠোঁটের উষ্ণতা পেলাম। তাহলে এটাও তো নাটক ছিল? নাটক না ডার্লিং, এটা ভালোবাসা ছিল। জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ছাড় আমাকে। কেন? আমি তো নাটকীয় ভালোবাসা চাই না। এটা নাটক থাকলেও তোমাকে পাওয়ার জন্য। আমি তো নাটককে বিশ্বাস করি না। দূর, তুমি শুধু উল্টা বোঝো। তাতে তোর কি? তুমি আমার বউ। তোকে আমি ডিভোর্স দিয়েছি। বাট আমি সাইন করিনি। তো তো তুমি আমার বউ। তোকে আমি স্বামী মানি না। যে সব সময় মিথ্যা বলে তাকে আমি বিশ্বাস করি না। শোনো, কোনো সময় শুনি নাই। তোকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে যদি তুই এসব ছেড়ে দিয়ে আমাকে ভালোবাসার নমুনা দেখাতে পারিস তাহলে আমি তোকে নতুন করে বিয়ে করব। আর যদি সেটা না পারিস তাহলে গুড বাই। সবসময় এমন করো কেন? বাই। শোনো তো একটা কথা। কি? আর একটা পাপ্পি দাও। থাপ্পড় দেয়? থাক, লাগবে না। আমি জাকিয়ার থেকে এবার সত্যি সত্যি নিব। মেরে ফেলবো একদম। যদি মরে যেতাম? আর আজে বাজে কথা বলবি না। আর মনে রাখবি 3 দিন সময় আছে। জানি আমি। বাই। আর কোনো কথা না বলে জান্নাত অডিটোরিয়াম রুম থেকে বের হয়ে গেল। আমিও আর ভিতরে না থেকে জান্নাতের পিছু পিছু রুম থেকে বের হয়ে আসলাম। জান্নাত ওর ডেস্কে বসে জাকিয়ার সাথে কথা বলছে। ডেস্কে বসে ভাবছি কি করা যায়। মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছি। এই যে দুলা ভাই, কি ভাবছেন? ভাবছি কিভাবে জান্নাতকে ভালোবাসার নমুনা দেখানো যায়, সেটাও আবার ইমপ্রেস করে। এটা কোনো ব্যাপার হলো নাকি? তাহলে কি করব? শোনেন, আপুকে বুঝতে পারছেন কি করতে হবে? বাট আমার একার দ্বারা এসব সম্ভব না। কম করে হলেও সাথে দুজন লাগবে। অফিসে কারোর সাথে বন্ধুত্ব হয়নি? হয়েছে, বাট একজন। কে? হ্যারি, মানে ওর আসল নাম হুসাইন। ভালোই হয়েছে, তিনিও বাংলাদেশী। আপনারা দুজন আছেন, আর জেমসকে আমি বলে দিব যেন আপনাকে সব দিক থেকে হেল্প করে। জেমসকে? আমার ছোট ভাই। ও, তুমি ওকে এই ঠিকানাতে আগামীকাল পাঠিয়ে দিও। ঠিক আছে, এখন আপনি কাজ করুন, আমি আমার কাজ করি। ওকে। জাকিয়া নিজের ডেস্কে চলে গেল। কিছু সময় ডেস্কে বসে থাকার পর হ্যারির কাছে গেলাম। হাই হ্যারি। হ্যালো। তা ভাই, কি মনে করে? অফিস থেকে ছুটি নিতে হবে। কার? আপনার। কেন? আমার সাথে কিছু কাজ করতে হবে। কি এমন কাজ যার জন্য অফিস থেকে ছুটি নিতে হবে? নিলেই বুঝতে পারবেন। ওকে, বাট ম্যাম কি দিবে? আমার সাথে আসলেই দিবে। ওকে, চলেন তাহলে। হ্যারিকে সাথে নিয়ে জান্নাতের কাছে আসলাম। জান্নাত, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? আমাদের 3 দিনের জন্য ছুটি দিতে হবে। কেন? একজনকে ভালোবাসার নমুনা দেখাতে হবে। ঢং। তাহলে ওনাকে সাথে নেওয়ার কি আছে? প্রয়োজন আছে ম্যাডাম বউ। তুই আবার বউ বলছিস? তাহলে আপু বলি। খুন করবো কুত্তা। হাসছিস কেন? এমনি। ওকে, এখন গেলাম। জান্নাতের থেকে চলে এসে ডেস্কে বসলাম। ভাই, একটা সত্যি কথা বলবেন? কেন বলবো না, বলেন। আপনার আর জান্নাত ম্যামের মধ্যে কিসের সম্পর্ক? আগামীকাল এই ঠিকানায় চলে আসবেন, সব কথা সাজিয়ে বলবো। এটা কার ঠিকানা? আমার ফ্ল্যাটের। ফ্ল্যাটে আর কেউ নাই? না। ঠিক আছে, কাল সব শুনবো। আর সকাল সকাল চলে আসবেন। ঠিক আছে, এখন ভাই কাজ করতে হবে। বাই। হ্যারি চলে যাওয়ার পর কাজে মন দিলাম। কাল হতেই কিছু একটা শুরু করতে হবে। অফিস টাইম শেষ হতেই বাসায় চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাসায় বসে আছি। প্ল্যান মোতাবেক আজ থেকে কাজ করতে হবে। ভাবছেন কি এমন কাজ, তাই না? আচ্ছা শুনুন, পরশু জান্নাতের বার্থডে।
তাই বাসা খুব সুন্দর করে সাজিয়ে ভালোবাসি কথাটা নতুন করে বলবো। আর এমনিতেই আমি জানি জান্নাত আমাকে ভালোবাসে। যদি খুব তাড়াতাড়ি ভালোবাসা কথাটা বলতে চাইতাম বা জান্নাতকে কাছে পেতে চাইতাম, তাহলে সেই দিন হাত কেটে জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম। কারণ ভালোবাসার মানুষ যতই অবহেলা অভিমান করে থাকুক না কেন, তার কষ্টটুকু এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবে না। সে যাই হোক, বাসায় একাই বসে আছি, তখন হ্যারি আসলো। কি অবস্থা ভাই? এই তো ভাই, আসুন ভিতরে। হ্যাঁ, এখন বলুন, কেন এত জরুরি তরফ? আপনি হয়তো আন্দাজ করতে পারছেন আমার আর জান্নাতের মধ্যে কিসের সম্পর্ক। ম্যাডাম আপনার স্ত্রী, রাইট? রাইট। কিন্তু ভাই, আপনার আর ম্যাডামের মধ্যে এমন চলাফেরা কেন? আই মিন, আপনাকে আর ম্যাডামকে স্বামী স্ত্রী মনে হয় না। কারণ জান্নাত আমার উপর রাগ করেছে। কেন, জানতে পারি? ভয় দেখিয়েছিলাম, সাথে মিথ্যা বলছি। ও, তাই এখন কি করতে হবে? কি করতে হবে সেটার জন্যই ডাকা, বাট আরেকজন আসবে। কে? এমডি স্যারের ছেলে। সে নিজেও আমার মতো আপনার কাছে হেল্প করতে আসবে? ভাই, আপনি তো সেই মাল। হোপ, মাল কাকে বলেন? আরে ভাই, এই মাল সেই মাল না, এটা তো। পুরোটা কথা বলার আগে কলিং বেল বেজে উঠলো। হ্যারিকে বসিয়ে রেখে উঠে গেলাম। দরজা খুলে দিতে একটা ছেলেকে দেখলাম। হাই, আমি জেমস, আপনার শালাবাবু। ভিতরে আসো। উনি কে? হ্যারি, এটা হলো আমার একমাত্র শালা। আর জেমস, উনি হলো হ্যারি, তোমাদের অফিসে জব করে। হাই জেমস। হ্যালো ব্রো। এখন চলো কাজের কথায় আসি। হ্যাঁ, সেটাই ভালো। দুলা ভাই, আমি কিছু লাইটিং অর্ডার করেছি, বিকাল হতেই ওরা চলে আসবে। গুড, বাট আরো কিছু করতে হবে। আজকে অন্তত বাসাটা গুছিয়ে নেই। ঠিক বলেছেন, চলেন শুরু করা যাক। ওকে। সবাই বাসাটাকে সুন্দর করে সাজাতে লেগে পড়লাম। সারাটা দিন বাসাটাকে একদম পরিপাটি করে নিলাম। বিকেল হতেই লাইটিং করার জন্য লোকজন আসলো। তাদের সাথে জেমস কথা বলে নিল এবং তারা বাসায় লাইটিং করতে লাগলো। সন্ধ্যা হতেই সবাই চলে গেল। সারাদিন অনেক কাজ করে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। বিছানার উপর শরীরটা এড়িয়ে দিতেই জেরির কল আসলো। হ্যাঁ জেরি, কি খবর? আমার কথা বাদ দাও, তোমার কাজ কত দূর সেটা আগে বলো। প্রায় শেষ। এখন শুধু তোর বোনকে সারপ্রাইজ দিব, ব্যাস আমার কাজ শেষ। কি সারপ্রাইজ দিবে? বার্থডে উইশ করব। ও, আঙ্কেলের কি অবস্থা? ভালো। ঠিক আছে, এখন রাখছি। বাই। বাই। জেরির সাথে কথা বলা শেষ করে খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন রাতে খাবার না খাওয়ার জন্য অনেকটা ক্ষুধা লাগছিল, তাই ফ্রিজ থেকে রাতের খাবার গরম করে খেয়ে নিলাম। অনেকটা সময় বসে থাকার পর ওরা দুজন আসলো, তবে জেমস অনেকগুলো ফুল নিয়ে আসছে। এসব ফুল কেন? বাসায় রাখলে আরো সুন্দর দেখাবে। তোমাকে কে বলছে? আপুরাই বলেছে। তুমি জান্নাতকে সব বলে দিছো? আরে না, ওনারাই বলেছিল বাসায় ফুল রাখলে বাসাটা অনেক সুন্দর দেখায়। তাদের কথা শুনেই আমি এসব নিয়ে আসছি। ও, ভালো করছো। এখন সব কাজ করতে হবে, আগামীকাল সারপ্রাইজ দিতে হবে। তিনজন কাজ করতে শুরু করলাম। আজ তেমন কাজ নেই, তাই দুপুর হতে কাজ শেষ করে দুজন চলে গেল। বাসায় বলতে আমি ছাড়া আর কেউ নেই। বাসায় না থেকে বাইরে এসে ঘুরতে বের হলাম। শহরটাকে এখনো ভালো করে দেখা হয়নি। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে বাসায় নিয়ে আসলাম। বউ থেকেও ব্যাচেলারদের মতো জীবন পার করতে হচ্ছে। আমাকে এভাবে অবহেলা করা? ডার্লিং, তুমি অবশ্যই শাস্তি পাবে। বিকেলবেলা কয়েকজনকে ইনভাইট করা হয়েছিল, তারা বিকেল হতেই বাসায় চলে আসলো। এটা অবশ্য জাকিয়ার কাজ। সবকিছু প্রস্তুত করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সবকিছু গোছানোর কাজ শেষ, এখন শুধু জান্নাতের অপেক্ষা। পকেট থেকে ফোন বের করে কল দিলাম। কি করছো? তুই কে? আমি কে মানে? আমি তোমার সদ্য বিয়ে করা স্বামী। তোকে আমি কি শর্ত দিয়েছিলাম? সেটার জন্যই তো কল দিয়েছি। কি বলবি বল। আমার বাসায় চলে আসো এখন। আমি যেতে পারবো না। প্লিজ, না করো না। বলছি তো আমি যাব না। তুমি চাও এখন আমি খারাপ কিছু করি? যেটা খুশি সেটা কর, আমার কি। তোমার কিছু না? না। ওকে বাই। কল কেটে দিয়ে ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারতেই সবাই এগিয়ে আসলো। কি হয়েছে? জান্নাত আসবে না। তাই বলে ফোন ভেঙে ফেলার কি আছে? আমার ভালো লাগছে না, তুমি প্লিজ সবাইকে নিয়ে চলে যাও, আর আমি আগামীকাল সকাল হতেই দেশে ফিরে যাব। তাহলে আপু? অন্য কারোর সাথে তাকে বিয়ে দিয়ে দাও। কিন্তু ভাইয়া। প্লিজ এখন যাও, আমার এসব শুনতে আর ভালো লাগছে না।
আমাকে একা থাকতে দাও। হুম। সবার কাছে আমি ক্ষমা চাইছি। সবাইকে ইনভাইট করার পরেও আপনাদের জন্য কিছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করবেন। ইটস ওকে। একে একে সবাই বাসা থেকে চলে গেল। বাসার লাইট সব বন্ধ করে দিয়ে সোফার উপরে বসে পড়লাম। কেন জান্নাত এমন করছে এটা আমার কাছে অজানা, কিন্তু যে সময়টুকু দিয়েছিল সেটা এখনো শেষ হয়নি। তারপরেও বারবার কেন এমন করবে? সবাই চলে যাওয়ার 5 মিনিট হতেই কলিং বেল বেজে উঠল। হয়তো জাকিয়া বা জেমস এসেছে। উঠে গিয়ে দরজা খুলে দিতেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার থেকে অবাক হয়েছি তার এমন কাজ দেখে। হ্যাঁ, জান্নাত এসেছে। দরজা খুলে দিতেই কোনো কথা না বলে আমার ঠোঁটের সাথে তার নিজের ঠোঁট মিলিয়ে নিল। বারবার ছাড়াতে গিয়েও ব্যর্থ হলাম। রাগ, অভিমান, সাথে মিষ্টি ভালোবাসা সব আমার ঠোঁটের থেকে নিচ্ছে। কেন জানি এখন আমার এসব ভালো লাগছে না। জান্নাতের থেকে ছুটার জন্য জোরে ধাক্কা দিলাম। জান্নাত আমার থেকে দূরে সরিয়ে যেতেই শুরু করলো তার শাসন বা বকা। কুত্তা, সারা বাসা সাজিয়ে এখন লাইট অফ করে রাখছিস কেন? ইচ্ছা তাই। কোথায় সবাই? কারা? যাদের ইনভাইট করেছিলি তারা? সবাইকে তাড়িয়ে দিছি। কেন? কেন মানে? সব তোর জন্য করেছি। তুই ফোনে উল্টাপাল্টা বললি কেন? আমি তো মজা করছিলাম, আর তুমি যখন আমাকে কল দিলে তার আগেই আমি রওনা দিয়েছিলাম। মজা মানে? আরে পাগল, আমি সব জানতাম তোমার বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে। আমার বাসায় সিসি ক্যামেরা আর আমি নিজেই জানি না? হ্যাঁ, জানো না? ভালো। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। তার আগে লাইট অন করো। বাসার সব লাইট জ্বালিয়ে দিলাম। এখন আসো। জান্নাত আমাকে কিছু না বলে হাত ধরে ফুলের টবের কাছে নিয়ে গেল। এই দেখো। বা তুমি এসব কি করে করলে? আরো কয়েকটা আছে, সেগুলো আগে বের করি, তারপর বলবো। বাসার প্রায় সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো ছিল, শুধুমাত্র আমার বেডরুম ছাড়া। শোনো, আমি তোমার সব খবর রাখতাম, বাট আফসোস তুমি আমাকে ভালোবাসা দেখানোর আগেই আমি দেখে ফেলছি। তো আমি ইমপ্রেস হইনি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। আগামীকাল আমি দেশে চলে যাচ্ছি। যাওয়ার দেরি আছে, তবে তোমাকে একটা টিপস দিতে পারি। কি? আমার জন্য যে রিংটা এনেছো সেটা দিয়ে যদি প্রপোজ করতে পারো তাহলে আমি রাজি। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে পাশে থাকা ছোট একটা কাপড় দিয়ে চোখ বেঁধে দিলাম। কি হলো, এমন করছো কেন? কোথায় কি করছি? চোখ বাঁধার কি আছে? প্রপোজ করবো তাই। তাহলে এটা এখন আমি যেটা বলবো সেটাই করবে। জান্নাতকে ধরে নিয়ে বেডরুমে নিয়ে আসলাম। রুমের মধ্যে জান্নাতের জন্য বার্থডে কেক রয়েছে। হয়তো বাসার সবকিছু সাজানো দেখেছে, বাট তার জন্য আসল সারপ্রাইজটাই দেখেনি। জান্নাতকে কেকের সামনে দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দিয়ে হাঁটু গেড়ে বসলাম। আমি কোনো কবি নই যে তোমাকে আমার ভালোবাসার কথাটি কবিতা পাঠ করে বলবো। আমি কোনো দার্শনিক নই যে তোমাকে ভিন্ন ভিন্ন জায়গার নাম দিয়ে ভালোবাসা প্রকাশ করব। আমি যে তোমাকে এসব ছাড়াই কথাটি বলতে চাই। রংধনুকে যেমন তার 7 রং ছাড়া অপূর্ণ লাগে, ঠিক আমার জীবনেও তুমি সেই রংধনুর রঙের মতো। তোমাকে ছাড়া আমার জীবনটাও যে অপূর্ণ। খুব ভালোবাসি তোমাকে ম্যাডাম বউ। আই লাভ ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে। জান্নাত প্রথম থেকে কান্না করছে, তবে এটা যে কোনো দুঃখের কান্না না, এটা রাগ, অভিমান, কষ্টকে দূরে ঠেলে দিয়ে সুখের কান্না। জান্নাত মাথা ঝাঁকিয়ে জড়িয়ে ধরে আমার মুখে পাগলের মতো কিস করতে লাগলো। খুব ভালোবাসি তোমাকে। কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিয়ার বউ। হ্যাপি বার্থডে টু ইউ। নাও হা করো। না, আগে তুমি খাও। এখন তুমি খাও। আর জান্নাত, বাসায় এসব সিসি ক্যামেরা কিভাবে লাগালে? জেমসকে বলে করিয়েছি। বা সে তো বললো তুমি কিছুই জানো না। মিথ্যা বলেছে, একদম তোমার মতো। আমি মোটেও মিথ্যা কথা বলি না। ধোয়া তুলসী পাতা, তাই না? একদম রাইট। খাওয়া দাওয়া শেষ করে বিছানার উপর বসে পড়লাম। হঠাৎ কিছু একটা মনে পড়তেই ড্রয়ার থেকে ডিভোর্স লেটারটা বের করে জান্নাতের কাছে এগিয়ে দিলাম। কি এটা? আমাকে যে ডিভোর্স দিয়েছিলে সেটা। তুমি সাইন করেছিলে? আরে না। তাহলে এটা এখানে কি করছে? ফেলে দিলেই তো হয়। এখন কি করবে? কি করব? তুমি জানো না? না। আমাদের কিন্তু বিয়ের পর আসল কাজটাই করা হয়নি। কি করা হয়নি? বিয়ের রাতে সবাই যেটা করে। আবার যখন দেশে গিয়ে বিয়ে হবে তখন সব হবে, তার আগে না। প্লিজ, আজ করি না। জি না। অপূর্ণ কাজ কিন্তু একদম ভালো না।
এটা মোটেও অপূর্ণ না। এখন যদি আমি তোমাকে জোর করি, কি করতে পারবে তুমি? কাজ করেই দেখো, তোমার উপর দিয়ে সিডর বয়ে যাবে। তাই বুঝি? নিলয়, ছাড়ো আমাকে। ছাড়বো না। আমি কিন্তু চিৎকার করব। করতে পারো সত্যিই কিন্তু করব। তো করো। ওকে ওকে। শব্দ হতে না হতেই জান্নাতের ঠোঁটে বন্ধ করে নিলাম। অনেকটা সময় জান্নাতের নরম ঠোঁটের উষ্ণতা উপভোগ করার পর আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। খুব শখ, তাই না? অনেক। অনেক। দেখাচ্ছি তোমাকে। বিছানার উপর আমাকে শোয়া অবস্থায় রেখে জান্নাত আমার উপরে চেপে বসলো। থেমে গেলে কেন? চুপ হারামি, আমি যেটা করছি সেটা চুপচাপ দেখবি। যা, লাইট বন্ধ করে আয়। ওকে ডিয়ার। লাইট বন্ধ করে দেওয়ার পর কি হয়েছে কিছু একটা অনুভব করলাম। কি হয়েছে সেটা অবশ্য বুঝতেই পারছেন, তাই আর আলাদা করে বললাম না। সকালে ঘুম থেকে উঠে জান্নাতের মাথা বুকের উপরে অনুভব করতেই চুপচাপ শুয়ে রইলাম। একদম আগের মতো নিষ্পাপ আর মায়াবী লাগছে। জান্নাতকে ভয় পাই অনেক বেশি, কারণ ওর পাগলাটে স্বভাব। যখন ইচ্ছা যেটা সেটা করে ফেলতে পারে। শক্ত করে ধরে, আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু জান্নাতের কথাই আর হলো না। ওই, ওঠো এখন। না, আর একটু। জি না, এখনই উঠতে হবে। উঠে কি করবা? অফিস যাওয়া বন্ধ, সারাদিন রোমান্স চলবে। রাতে যেটা হয়েছে ওটাই অনেক। এখন দেশে গিয়ে সব হবে। তাহলে আজকে চলো দেশে যাই। এত তারা কিসের বাবু? এটা পিচ্চি বাবুর জন্য। বলে আমার বাবুটা অনেক লজ্জা লাগে। লজ্জা লাগবে কেন? তাহলে আমার থেকে চোখ সরিয়ে নিলে কেন? কোথায় নিয়েছি? আমার চোখের দিকে তাকাও। ওকে। একটু সময় তাকিয়ে থাকার পরে ফিক করে হেসে দিয়ে জড়িয়ে ধরলো। নামিয়ে নিলে কেন? জানি না, তবে আমার লজ্জা লাগছিল। তুমি তো মাত্র বললে তোমার লজ্জা নেই। ঠিক আছে, আমার লজ্জা আছে। এবার তুমি হ্যাপি? ওকে, এখন উঠে ফ্রেশ হয়ে নাও। আমাকে তুলো। আমার বইয়েই গেছে। বলো কি, আমাকে তুলবার মতো শক্তি নেই? কি বললি তুই? রেপ করবে নাকি? কুত্তা, তোর মুখে কি কিছুই আটকায় না? সবসময় উল্টাপাল্টা কথা বলিস। তুমি যেভাবে রাগ দেখাচ্ছ, আমার মনে হচ্ছে রাতের কাজটা আবার করবে। তোর সাথে কথা বলার চেয়ে পাগলের সাথে কথা বলাই বেটার। ঢং করতে হবে না, এখন উঠতে দাও। ওঠো। দুজন উঠে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। রেডি হয়ে জান্নাতের বড় পাপার বাসায় গিয়ে সবার সাথে কথা বলে বিদায় নিলাম। আগামীকাল দেশে ফিরবো, বাট আজ বিদায় নেওয়ার কারণ কাল ওনাদের সাথে তেমন দেখা করতে পারবো না। সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। রাতে ঘুমানোর আগে ভাইয়াকে কল দিয়ে বললাম আগামীকাল আমরা বাসায় আসছি। পরের দিন সকাল থেকে সব প্যাকিং করতে লাগলাম। সন্ধ্যা হতেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। জেরিকে এখনো কল দিয়ে কিছু বলেনি, ভাবছি একদম সারপ্রাইজ দিব। এয়ারপোর্টে এসে ঘড়িতে সময় দেখলাম 19টা 9 বাজে। নিরাপত্তা রক্ষী আমাদের দেখে ফ্লাইটে যেতে বলল। পাশাপাশি দুজনের সিট থাকাতে জান্নাতকে খুব ভালো করে রাখাতে পারছিলাম। জান্নাত, একটা কথা বলি। কি? আই লাভ ইউ। এটা বলার জন্য পারমিশন লাগে? এটা বললাম যেন তুমি রাগ না করো। তাহলে আসল কথা কি? তোমাকে পেতনির মতো লাগছে। কুত্তা, আমাকে পেতনির মতো লাগছে? তাহলে তুই আমাকে বিয়ে করছিস কেন? তোমার বাবার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তা না হলে কি তোমাকে বিয়ে করতাম? তুই আমার কাছে আর একদম আসবি না। দেশে গিয়েই তোকে ডিভোর্স দিব। ডিভোর্স কেন? আমি পেতনি তাই। আরে বাবু, আমি তো মজা করছিলাম। রাখ তোর মজা, তুই আমাকে ডাকবি না। কেন বউ? কুত্তা, তোকে আমি। কিছু একটা করতে চেয়েও আশেপাশে লোকজন দেখে শান্ত হয়ে গেল। কি হলো, থেমে গেলে কেন? মারো আমাকে, কিছু করলেই শুধু মারে। তুই আগে দেশে চল, তোর গোষ্ঠীর সবার সামনে তোর মাথা ফাটাবো। হ্যাঁ আইসে, আমার আম্মু তোমাকে কুয়ার জলে ফেলে দিবে। তোর আম্মু কার কথা শুনে দেখা যাবে? দেখা যাবে। এখন চুপ থাক তুই। কেন চুপ থাকবো? আমি বসি তাই। ওকে ডার্লিং, আমি চুপ। গুড বয়। আর কোনো কথা বললাম না। জান্নাত চোখ বন্ধ করে আছে। কিছু সময় জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। ফ্লাইট ল্যান্ডিং করার ঠিক আগ মুহূর্তই সবাইকে অ্যালার্ট হওয়ার জন্য জানানো হলো। জান্নাতকে জাগিয়ে দিয়ে দুজন নিজেদের বেল্ট ঠিক করে নিলাম। ঠিক সময় ফ্লাইট বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ডিং করানো হলো। এয়ারপোর্টে সব রকম সমস্যা সমাধান শেষ করে বাইরে চলে আসলাম। বাইরে এসে একটা গাড়ি ঠিক করে বাসার দিকে রওনা দিলাম। একটা কথা প্রমিস করবে? কি? বাসায় গিয়ে কান্না করবে না? চেষ্টা করব।
দুপুরের দিকে নিজ এলাকাতে আসলাম, তবে আগেই বাসায় যাব না। এখন জান্নাতদের বাসায় গিয়ে জেরিকে উপহার দিয়েই বাসায় ফিরবো। জান্নাত অবশ্য জিজ্ঞাসা করছে কেন তাদের বাসায় যাচ্ছি, তবে বলিনি। সে যাই হোক, জান্নাতদের বাসায় এসে কলিং বেল বাজাতেই জেরি এসে দরজা খুলে দিল। আপু, কেন আমাকে ছেড়ে গেছিলি? আমি আমার নিজের ভুলগুলো তোর ডায়েরি থেকে পড়ে জানতে পেরেছি। প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দে, আর প্রমিস কর আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না। এখানে প্রমিস করবে কেন? এখন থেকে তো আমাদের বাসায় থাকবে। কেন? কারণ তোর আপু আমার একমাত্র বউ। ভাইয়া, এবার কিন্তু আপুকে বলে মাইর দিব। জেরি, আপু কোথায়? কলেজ থেকে এখনো আসেনি। ও চল রুমে যাই। আমি বাসায় যাচ্ছি। লাঞ্চ করে যাও। না, বাসায় গিয়ে করব। জেরি, তুই ভেতরে যা, আমি আসছি। ঠিক আছে। থ্যাংক ইউ। আরে পাগলি, কান্না করছো কেন? এমনি। তুমি প্রমিস করেছো কান্না করবে না। বলেছি চেষ্টা করব। তাহলে ওকে। মা, এখন জেরির সাথে আড্ডা দাও, আমি বাসায় যাই। সাবধানে যাবে। বাই। বাই। জান্নাতদের বাসা থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার সাথে কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তাতে জান্নাতের বাবার সাথে আব্বু কথা বলে বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করলো। ডাবল বিয়ে যাকে বলে। সবাইকে আমাদের আগের বিয়ের কথা বললে ওনারা রাজি হলেও জান্নাত রাজি নয়, তাই প্রোগ্রাম করে বিয়েটা করতে হবে। 5 দিন পর আমাদের বিয়ে। সবাই এখন বিয়ে নিয়ে ব্যস্ত। শপিং করার জন্য জান্নাত আমাকে বললে রাজি হইনি, কারণ মেয়েদের সাথে বিয়ে শপিং করার মানে অর্ধেক মরে যাওয়া। তবে এটার জন্য মহারানী রাগ করে কথা বলা বন্ধ করে দিছে। তাই বিয়ের আগে আর কোনো কথা হয়নি। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। এখন আমি রুমের দরজার বাইরে। বন্ধুদের ধাক্কা ধাক্কিতে দরজা খুলে দিয়ে রুমে ঢুকে দেখলাম জান্নাত ঘোমটা দিয়ে বিছানার উপরে বসে আছে। রুমের দরজা আটকিয়ে জান্নাতের কাছে যাওয়ার পরেও চুপচাপ বসে আছি। শুনেছি বিয়ের রাতে বর রুমে আসলে বউ তাকে সালাম করে, কিন্তু এটা আর হলো না। জান্নাতের পাশে গিয়ে বসতেই ধাক্কা দিয়ে ফেলে দিল। কি হলো, ধাক্কা দিলে কেন? এত দেরি হলো কেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তাহলে তোর বন্ধুদের সাথে বাসর কর গিয়ে। পাগল নাকি? তোর 14 গোষ্ঠী পাগল। বকা দিচ্ছ কেন? তো কি করব? তোমাকে যেটা করতে বলি সেটা। একদম আমার কাছে আসবে না। কেন সোনা? আমি বসি তাই। আজ কোনো কথা শোনাশুনি নাই। আমি কিন্তু কোনো কথা বলার আগে জান্নাতের মুখ আটকে নিলাম। প্রথমে ছাড়াতে চাইলেও পরে আর বাধা না দিয়ে আমার সাথে সঙ্গ দিয়ে দুজন ভালোবাসার অতল সাগরে পাড়ি জমালাম। দীর্ঘ সময় নিয়ে জান্নাতের সাথে ভালোবাসা চলার পরে জান্নাত শাড়ি ঠিক করে বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে 1 সপ্তাহ পর, জান্নাত তুমি এখন এই জব ছেড়ে দাও। তুমি পড়াশোনা ছেড়ে দাও। কি বলছো? আমার এখনো সময় লাগবে। আমিও জব ছাড়বো না। কেন পারবে না? সেটা আমার নিজের ব্যাপার। আমার ব্যাপারে তোমার না আসলেও চলবে। তোমার ব্যাপার আমার জানার অধিকার নেই? একদম নেই। তাহলে কে জানবে? সেটা তোমার না জানলেও চলবে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি মোটেও বাড়াবাড়ি করছি না। আর আমার জবের জন্য তোমার কি এত সমস্যা হচ্ছে, যার জন্য আমাকে জব ছেড়ে দিতে তোমার যা ইচ্ছে করো, বাই। সেদিনের পর থেকে জান্নাতের সাথে মনোমালিন্য তৈরি হয় আমার। দরকার ছাড়া কথা বলার প্রয়োজন মনে করি না। জান্নাত আর আমার দূরত্বটা দিন দিন বেড়েই চলছিল। সামান্য জব আমার জন্য ছাড়তে পারবে না, তার সাথে কথা বলতেই বিরক্তিকর লাগে। কলেজে বসে আছি, তখন রিয়া আর ওর কিছু ফ্রেন্ড আসলো। হাই। বলো, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। একা একা কি করেন এখানে? বন্ধুদের কাজ থাকার জন্য আসতে পারিনি, তাই একা একা বসে আছি। তা ম্যাডামের সাথে বাসর কেমন হলো? খারাপ আর হয়নি। পড়াশোনা শেষ করে আপনার ইচ্ছা কি? কি করবেন? আব্বুর বিজনেস আছে, সেটাতে জয়েন করব। ও। রিয়াকে কিছু একটা বলার আগে ফোনে একটা কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখলো জান্নাত দিয়েছে। বলো। আব্বুর রুমে আসো। কেন? কাজ আছে। আসছি বলে বসে না থেকে ওদের থেকে বিদায় নিয়ে শ্বশুর আব্বার রুমে আসলাম। কি হয়েছে বলো? মারলে কেন? তুই অন্য মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলিস কেন? কই, আমার সাথে তো তোর হাসি বের হয় না। এসব তোমার না জানলেও চলবে। আমি জানবো না তো ওই মেয়েরা জানবে? সেটা আমি বলিনি, তবে তোমার যেটা খুশি সেটা ভেবে নিতে পারো। বাই। জান্নাতকে কোনো কথা বলতে না দিয়ে ক্লাসে চলে আসলাম, কিন্তু সেখানেও মেজাজটা খারাপ হয়ে গেল। পুরো স্টুডেন্টদের সামনে বিনা কারণে অপমানিত করে
তবুও চুপচাপ সব সহ্য করছিলাম। কলেজ শেষ করে জান্নাতকে রেখেই বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি, তখনই নিচ থেকে আব্বু আম্মুর ডাকে নিচে আসলাম। কি হয়েছে? তুই কলেজে অন্য মেয়েদের সাথে এত হেসে হেসে কি কথা বলিস? এমনি। কি এমনি? তুই জান্নাতকে রেখে চলে আসার মানে কি? জানি না, আর এসব ভালো লাগছে না। রুমে চলে আসলাম। কিছু সময় পর জান্নাত আসলো। সমস্যা কি তোমার? তোমার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তাহলে আমার ব্যাপারে তুমি কেন আসবে? কি বোঝাতে চাইছো তুমি? এটাই যে তুমি জব করলে আমি অন্য মেয়ের সাথে শুধু কথা না, রিলেশনে জড়াবো। কুত্তা, তোর লজ্জা লাগে না বউকে এমন বলতে? তোর লজ্জা লাগে না সবার সামনে কোনো অন্যায় ছাড়া স্বামীকে অপমান করতে? আচ্ছা, আমি সরি। লাগবে না তোর সরি, যা এখান থেকে। ঠিক আছে, আমি জব ছেড়ে দিলাম। হ্যাপি? হুম। তবে আমার কিছু শর্ত আছে। কি? তুমি শুধুমাত্র কলেজের এক্সাম দিবে, কোনো ক্লাস করতে পারবে না। সমস্যাগুলো সমাধান করব কি করে? আমি আছি কিসের জন্য? কিন্তু। কোনো কিন্তু না, যেটা বলছি সেটাই ফাইনাল। ওকে। এখন তো একটু জড়িয়ে ধরো। আসো পাগলি। আমার পাগল। শুরু হলো তাদের নতুন এক ভালোবাসার কাহিনী, যেখানে নেই কোনো কষ্ট, আছে শুধু ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন, যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।